কিন্তু আপনি যদি একটা সাপ্লাই চেইন তৈরি করতে যান, আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় সাপ্লাই চেইন তৈরি করেন, তাহলে আপনি সাপ্লাই চেইনটা তৈরি করবেন কি দিয়ে? যেমন যেমন উদাহরণ দিচ্ছি, আপনাকে বলা হলো ভাই গত ক্লাসে আমরা পড়েছিলাম চ্যাপ্টার 2 তে রেসপন্সিভ সাপ্লাই চেইন আর হচ্ছে এফিশিয়েন্ট সাপ্লাই চেইন। কারো কারো কি মনে আছে রেসপন্সিভ সাপ্লাই চেইনটা কি আর এফিশিয়েন্ট সাপ্লাই চেইনটা কি? স্যার রেসপন্সিভ সাপ্লাই চেইন হচ্ছে মূলত কি বলবো সার্ভিস স্যার। আর কিছু? স্যার আরো কিছু হতে পারে, আমাদের একটা অর্ডার করা থেকে অর্ডার ফুলফিলমেন্ট পর্যন্ত আমরা মানে কি কি বেসিসে প্রায়োরিটিতে সাপ্লাই ডেলিভারি দিলাম, মানে আমার পণ্যটাকে ডেলিভারি দিলাম, এর যাবতীয়। ঠিক আছে, এফিশিয়েন্ট সাপ্লাই চেইনটা তাহলে কি? স্যার আমরা কতটা নিখুঁত ভাবে দিলাম স্যার, সেটা আমার ইফিসিয়েন্সির ক্ষেত্রে বলবে যে আমি যে পণ্যটা আমার অর্ডার করা হচ্ছে সেই পণ্যটার কোয়ালিটি প্লাস আদার যে ফ্যাক্টরটা। আচ্ছা স্যার এফিশিয়েন্ট সাপ্লাই সেখানে বলছিলাম স্যার, এফিশিয়েন্ট সাপ্লাই চেইন বলতে আমরা বুঝি কতটুকু সারপ্লাস আমরা পাচ্ছি, আর রেসপন্সিভ বলতে আমরা কাস্টমার ওরিয়েন্টেড, কাস্টমারের ডিমান্ডটা ফুলফিল করতেছি, ওইখানে কিন্তু আমরা সারপ্লাস পাইতেছি না। আচ্ছা, সারপ্লাসটা আমাদের অবজেক্টিভ, কিন্তু এফিশিয়েন্ট সাপ্লাই চেইনটাকে আমরা যদি আরেকটু ডিটেইল মানে একদম স্পেসিফিক করি, হ্যাঁ এফিশিয়েন্ট সাপ্লাই চেইন মানেটা কি আরেকটু স্পেসিফিক করেন। আমরা মানে যত বেশি প্রফিট করছি সেটাই স্যার তত বেশি এফিশিয়েন্ট সাপ্লাই চেইন। প্রফিট করব কিভাবে? কম খরচে যেটা করতে পারি স্যার। স্যার আমরা যত কস্ট যত কমাবো তত আমাদের প্রফিট বাড়বে। রাইট। সাউন্ড ইজ ফাউন্ড ভেরি স্লো ফ্রম ইওর সাইড, কুড ইউ প্লিজ? আমার কি সাউন্ড কম? নো স্যার, নো স্যার, ইটস ওকে। ঠিক আছে তো সাউন্ড। আচ্ছা ঠিক আছে, তো আমরা বলতে চেয়েছি যে এফিশিয়েন্ট সাপ্লাই চেইন মানে হচ্ছে সবচেয়ে কম খরচে যেটা তৈরি করবেন। সবচেয়ে কম খরচ হলে তো প্রফিট তো বেশি হবে, সো আপনারা আসলে ঘুরিয়ে বলছেন প্রফিট বেশি করা এফিশিয়েন্ট সাপ্লাই চেইনের উদ্দেশ্য না। উদ্দেশ্য যদিও সাপ্লাই চেইনের বেসিক উদ্দেশ্য তো এটা যে প্রফিটেবিলিটি, কিন্তু এফিশিয়েন্ট সাপ্লাই চেইনের মানে হচ্ছে যে সবচাইতে কম খরচে হবে, মানে আপনার টোটাল সাপ্লাই চেইনটা যারা যারা যে পার্টিগুলো জড়িত থাকবে, যে সমস্ত র মেটেরিয়াল থাকবে, যেভাবে প্রসেস করা হবে, ফুল প্রসেসটা যত কম খরচে তৈরি করা যায়, যত কম খরচে, মানে এটার কোনো শেষ নাই, এফিশিয়েন্সির কোনো শেষ নাই। বিকজ দাম কমাতো খরচ কমাতো, মানে আপনি চেষ্টা করলে তো খরচ কমাতে পারবেন না। ইনগ্রেডিয়েন্টস কমায় দেন, এটা কমায় দেন, সেটা কমায় দেন, সো যতটুকু কমালে আপনার খরচ কমে যাবে সেটা তো খরচ কমাতেই পারেন। সো জেনারেটর তৈরি করছেন, আপনি খরচ কমিয়ে দেন, জেনারেটরকে সিম্পল তৈরি করে ফেলেন, যত সিম্পল তৈরি করতে পারেন জেনারেটর খরচ কমে যাবে। সো এফিশিয়েন্ট সাপ্লাই চেইন হতে পারে। যদি এরকম হয় যে এফিশিয়েন্ট করার ফলে প্রোডাক্টই চলছে না, তাহলে তো সেটা হলোই না। সো প্রোডাক্ট হতে হবে, জেনারেটর চলতে হবে, তারপরে আপনাকে এফিশিয়েন্সির কথা চিন্তা করতে হবে। সো প্রোডাক্ট ইজ দেয়ার, নাও ইউ আর থিঙ্কিং হাউ টু মেক ইট অ্যাট দ্য ভেরি লোয়ার কস্ট। আর এই লোয়ার কস্টের কোনো শেষ নাই। হ্যাঁ, আর রেসপন্সিভ সাপ্লাই চেইন হচ্ছে যে কাস্টমার যেরকম চায় সেরকমটাই আমরা দিব, ঠিক যেরকম চায় কাস্টমার, যেরকম চায়, যখন চায়, যেভাবে চায়, কি চায়, যা চায় তাই দিব, যা চায় তাই দিব, এরকমই একটা কিছু যদি হয় তাহলে এটাকে আমরা বলি রেসপন্সিভ সাপ্লাই চেইন। আমরা কিন্তু গতদিন বলেছিলাম যে রেসপন্সিভ সাপ্লাই চেইন কিন্তু এই পৃথিবীতে আমরা আসলে 100% রেসপন্সিভ সাপ্লাই চেইন বানাতে পারবো না। মনে আছে আমরা বলেছিলাম 100% রেসপন্সিভ সাপ্লাই চেইন তৈরি করার ক্ষমতা কার আছে? বলেছিলেন স্যার, মনে আছে। তো এটা সৃষ্টিকর্তা, শুধুমাত্র একমাত্র 100% রেসপন্সিভ সাপ্লাই জান্নাতে পাওয়া যাবে, জান্নাতে পাওয়া যাবে, বেহেশতে পাওয়া যাবে, হেভেনে পাওয়া যাবে। তো উনি একমাত্র দেখিয়ে দিয়েছেন যে এটা আমার পক্ষে সম্ভব, এটা তোমাদের পক্ষে সম্ভব না। আর এফিশিয়েন্সি সাপ্লাই চেইন সেটাও তো উনি বলেছেন যে সবই তো ফ্রি। তো তো ফ্রির চেয়ে বেশি কিছু আর নাই। তো আমরা তো মানে 100% এফিশিয়েন্টও পারবো না, 100% রেসপন্সিভও পারবো না। তবে আমরা যদি এফিশিয়েন্সির দিকে চিন্তা করি তাহলে আমাদের রেসপন্সিভকে ছাড় দিতে হবে, আর রেসপন্সিভ নিয়ে চিন্তা করলে এফিশিয়েন্সিকে ছাড় দিতে হবে। গত ক্লাসে আমরা একটা স্ট্র্যাটেজিক ফিট করেছি, স্ট্র্যাটেজিক জোন পড়েছিলাম, যে জোন আমাদেরকে বলেছে efficient supply chain management gives you better negotiating power to get the best rate and products in the shortest possible time. In turn, this reduces
inventory cost and improves the overall planning and efficiency of your operation. Okay, Masudana, thank you very much. You have written very nice. Very nice you have written. So question টা হচ্ছে যে আমরা efficient বানাবো না responsive বানাবো নাকি একটা কম্বিনেশন করব। Obviously আমরা একটা কম্বিনেশন করব যেখানে হয় efficient এর পাল্লা ভারী হবে অথবা responsive এর পাল্লা ভারী হবে। আর এই যে ছাড়টা দেওয়া, হ্যাঁ, একটু ভালো করে লিখে নিন, আপনারা নোট করে নিন। এই ছাড় দেওয়াটাকে আমরা বলি ট্রেড অফ। এই ছাড় দেওয়াকে আমরা বলি ট্রেড অফ। তার মানে আমি যদি এফিশিয়েন্সির দিকে চাই তাহলে আমাকে রেসপন্সিভনেসকে ছাড় দিতে হয়, আবার যদি আমি রেসপন্সিভনেসের দিকে যাই তাহলে এফিশিয়েন্সিকে ছাড় দিতে হয়। We call this is a trade-off. So we need to make a trade-off. What trade-off? What trade-off? Trade-off is like that. We have to sacrifice one to get another one. And we have to sacrifice efficiency to get the responsiveness. এই যে একটাকে ছাড় দিলে আরেকটাকে পাবো, এটাকে আমরা বলি ট্রেড অফ। মনে রাখবেন, এটাকে আমরা বলি ট্রেড অফ। লিখে নিয়েছেন সবাই? This is very important because you have to believe in the trade-off. If you are not believing in the trade-off, then you are not able to design the supply chain. প্রথম চ্যাপ্টার আমরা পড়েছিলাম সাপ্লাই চেইন ডিজাইনে। সাপ্লাই চেইনকে তিনটে স্টেজ আছে: ডিজাইন, প্ল্যান এন্ড অপারেশন। সো আমি যদি ট্রেড অফ না বুঝি তাহলে আমি ডিজাইন করব কিভাবে? তাহলে আমাকে একবার এফিশিয়েন্সিকে ছাড় দিয়ে আমি রেসপন্সিভ বানাবো, আবার রেসপন্সিভকে ছাড় দিব, তাহলে আমার সাপ্লাই চেইনটা এফিশিয়েন্ট হবে। এখন কোশ্চেন হচ্ছে, if I say you to make a responsive supply chain, আপনি বানাবেন কিভাবে? সাইকেল ভিউ দিয়ে আপনি সাপ্লাই চেইনকে বুঝতে পারছেন, কিন্তু সাপ্লাই চেইনটা বানাবেন কিভাবে? রেসপন্সিভ বানাবেন কিভাবে? কাস্টমারকে কি বলবেন বা সাপ্লায়ারকে কি বলবেন যে ভাই আপনি সবসময় আমার কাছে দাঁড়ায় থাকবেন? তাহলে কি এটা রেসপন্সিভ হবে? বা এফিশিয়েন্ট বানাবেন কিভাবে? কোন জিনিসগুলো আপনি চিন্তা করলে এটা এফিশিয়েন্ট হয়, কোন বিষয়গুলো চিন্তা করলে এটা রেসপন্সিভ হয়? তাহলে সেটা বোঝার জন্য আজকে আমরা এই চ্যাপ্টারটা পড়ছি, চ্যাপ্টার নাম্বার 3। আমরা আসলে এতক্ষণ ধরে একটা ভূমিকা দিলাম, একটু লং ভূমিকা হয়ে গেছে, সরি ফর দ্যাট। কিন্তু আপনি বুঝলেন কিনা যে আসলে আজকে আমরা কি পড়তে যাচ্ছি? সবাই কি বুঝলেন আজকে আমরা কি পড়বো? জি স্যার। Right. So, thank you. We'd like to know what makes a supply chain efficient and or responsive. What makes a supply chain efficient or responsive? Thanks to supply chain, because it has only two ends. যদি মাল্টিপল থাকতো তাহলে আপনার মাথার চুল সব এরকম বড় বড় হয়ে যেত। তো thanks to that, because it has only two cases. One case is that either you are going to make it efficient, another one is that you are going to make it responsive. So আমরা বলেছিলাম গত ক্লাসে যে এটার একটা কম্বিনেশন হতে পারে, আর কম্বিনেশন করতে গেলে আপনাকে একটাকে ছাড়তে হবে আর একটাকে ধরতে হবে। এটাকে আমরা বলছি ট্রেড অফ। তাহলে কিভাবে আমরা সেই ট্রেড অফটা সাজাবো, ট্রেড অফটা বানাবো, কোন কোন ফ্যাক্টর ধরে ধরে বানাবো, that will be discussed by this chapter number 3. Chapter number 3 নাম হচ্ছে Supply Chain Drivers and Metrics. Supply Chain Drivers and Metrics. যদি আপনাদের মধ্যে এই চ্যাপ্টারটা সবাই ভালো করে বুঝে নেন, আমার মনে হয় মনিরুজ্জামান ভাই আপনি শুনেন না, শুনলে আপনার বিজনেস লস হয়ে যাবে, Okay, don't worry about it. Actually, I am very serious to my participants that I am assuring them, if you are going to be very, just renowned research person in Bangladesh, then that is our credit actually. Okay. কারণ এটা নিয়ে আমাদের কোনো ওয়ারিড হওয়ার কিছু নাই যে সবাই যদি একদম সুনামধন্য কিছু হয় সারা ওয়ার্ল্ড সার্ভ করবে, বাংলাদেশ থেকে অনেকে হায়ার করবে। রাইট। সো আসলে এই চ্যাপ্টারটা যদি ভালো করে বুঝেন তাহলে আপনাদের সাপ্লাই চেইন হয়ে গেল, বুঝছেন, আর কিছু লাগে না। সো এর জন্য এই চ্যাপ্টারটার গুরুত্বটা কিন্তু অসীম। So but because this chapter will give you the idea how to structure the supply chain, এটা যদি আপনি বুঝে ফেলতে পারেন তাহলে আপনার আর টেনশন নাই। এরপরে হয়তো আমরা পরের চ্যাপ্টার গুলো দিয়ে এটাকে কিছু অ্যাড করব, পলিশ করব, মেকআপ দিব, হ্যাঁ, কিন্তু বেসিক স্ট্রাকচার ইউ উইল গেট ফ্রম দিস চ্যাপ্টার। এর জন্য এই চ্যাপ্টারটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনি আমাকে কোশ্চেন করবেন, ধরে নিবেন, আপনি চেষ্টা করবেন যাতে আজকে আমি চ্যাপ্টারটা শেষ করতে না পারি, বুঝছেন না, যাতে এটা আগামী ক্লাসেও যেতে হয়। সো টেক ইউর মেন্টালিটি টু at this level that you have to ask me a lots of questions, মানে
আমি নর্মাল সময়ে আমাদের স্টুডেন্টদেরকে বলি যে আজকে যারা কোশ্চেন করতে পারবে তাদেরকে বোনাস নাম্বার দেবো, আপনাদের তো বোনাস টোনাস নাই। তো তারপর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে রাইট ডাউন দ্য কোশ্চেন্স এন্ড আস্ক মি কোশ্চেন্স অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। So we are going to know the supply chain drivers and metrics. So let us talk about the impellers. That means what makes the supply chain very important nowadays. তো সাপ্লাই চেইন এত সহজ না কেন, এটা তো জটিল হচ্ছে কেন? এর জটিল হচ্ছে বিকজ nowadays customers have the power. Customers have power. For that reason the supply chain is getting more and more responsive to the customer. I repeat, মানে সাপ্লাই চেইনটা তো সিম্পল হওয়ার কথা ছিল ভাই, এক লাইনে প্রোডাক্ট আসবে, বানাবো, বিক্রি করব, ভেরি ভেরি সিম্পল। এটার মধ্যে তো জটিলতার কোনো কোশ্চেন ছিল না। এটা নিয়ে কেন আসলে এত জটিলতা তৈরি হয়? অ্যান্সার হচ্ছে যে আজকালকার কাস্টমাররা বুঝছেন আগের আমার বাপদাদার আমলের কাস্টমারের মতো। আজকালকার কাস্টমার চোখা চায়, চ্যাপটা চায়, লম্বা চায়, মোটা চায়, চিকন চিকন চায়, মানে কি যে চায়, কাস্টমার হ্যাজ লটস অফ ডিমান্ড, আর এই ডিমান্ড ফুলফিল না করলে কাস্টমার আপনার প্রোডাক্ট কিনবে না। সো দে হ্যাভ গট দ্য পাওয়ার বিকজ দেয়ার আর লটস অফ সাপ্লায়ার্স, কম্পিটিটরস আর দেয়ার। ফলে সাপ্লায়ার আপনাকে বাদ দিয়ে অন্য একজনের কাছে চলে যেতে পারে। কিন্তু আমার বাপদাদার আমলে বুঝছেন, আমার বাপদাদাদের যাওয়ার জায়গা ছিল না, ওই লোকের কাছ থেকে প্রোডাক্ট কিনতে হতো। হ্যাঁ, সো এর জন্য কাস্টমারের হাতে না খুব একটা পাওয়ার ছিল না। জুতা কিনতে হলে ওই একই রকম জুতা কিনতে হতো বিকজ দেয়ার ইজ নো অ্যাভেলেবল options at the market. ফলে কাস্টমারদের হাতে কোনো পাওয়ার ছিল না। সে ফর এক্সাম্পল, ইফ ইউ আর এবল টু মেক এ মনোপলি বিজনেস, যে আপনি একাই দিতে পারেন আর কেউ নাই, তাহলে কাস্টমারের কোনো পাওয়ার থাকে? কাস্টমারকে আপনি যা দিবেন কাস্টমার তাই নিতে বাধ্য। বাট আমরা যদি ফ্রিলি চিন্তা করি যে আসলে এখনকার ওয়ার্ল্ডের সিচুয়েশনটাকে, দেয়ার আর লটস অফ কাস্টমার্স, উই কল ইট ইজ এ পারফেক্ট কম্পিটিশন মার্কেট। In the perfect competition market, there are lots of firms, those are going to sell their products to the customer. So customer has the options to select you or not to select you, demand a thing from you, not to make the demand to you. So customers has got the power, and আমরা কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য খুব চেষ্টা করে দিচ্ছি। হ্যাঁ, এবং কাস্টমার এইটা পেলে আপনাকে সার্ভিস চায়, সার্ভিস পেলে আপনার প্রোডাক্টটা পেলে কাস্টমার আপনাকে ভালো বলে, এবং কাস্টমার ওয়ার্ড অফ মাউথে আপনাকে পরিচিত করিয়ে দেয়। এরকম অনেক কোম্পানি আছে যেটা আসলে অ্যাডভার্টাইজমেন্ট না, কাস্টমার পছন্দ করেছে বলে জনপ্রিয় হয়েছে। উদাহরণ অ্যাপেল জনপ্রিয় হয়েছে কারণ কাস্টমার এটাকে জনপ্রিয় করেছে। কাস্টমার এটা নিয়েছে, হেঁটেছে, মানুষকে দেখিয়েছে, মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, and then it became very popular. এর জন্য কাস্টমারকে আমরা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি, আর যার কারণে সাপ্লাই চেইনটাও খুব জটিল হয়ে গেছে। দেন সাপ্লাই চেইনের ইম্পেলারটা কেন হলো, মানে এটা আসলে কেন এত ফোস্টারিং হলো, কেন এত ডালপালা হলো, কেন এটাকে চেইন না বলে আমরা নেটওয়ার্ক বলার চেষ্টা করছি? যদিও নেটওয়ার্ক is a very right term for the supply chain. I said it in the chapter 1. So কেন আসলে এরকম হলো? Because nowadays সাপ্লাই চেইনকে ইনভলভ করার জন্য অনেক ধরনের টেকনোলজি আবিষ্কার হয়েছে। ইনফরমেশন টেকনোলজি টুলস আবিষ্কার হয়েছে, যেমন MIS এর অনেক সফটওয়্যার তৈরি হয়েছে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং তৈরি হয়েছে, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং তৈরি হয়েছে, বিজনেস এর অনেক ফর্ম তৈরি হয়েছে, ক্যাশ ট্রানজাকশন করার তৈরি হয়েছে। মানে দেয়ার আর লটস অফ টেকনোলজিক্যাল ডিভাইস ইউ হ্যাভ, যার কারণে এখন সাপ্লাই চেইনটাকে আপনি খুব সুদৃঢ়, স্ট্রং বানাতে পারেন। আর এই সমস্ত জিনিস তৈরি হওয়ার কারণে সাপ্লাই চেইনকে নিয়ে আমরা এক স্টেপ বেশি চিন্তা করি। যখন পারতাম না তখন চিন্তা করিনি, বাট এখন তো আমরা পারি। এর জন্য আমরা সাপ্লাই চেইনকে নিয়ে ভাবি এবং সাপ্লাই চেইনকে বোঝার চেষ্টা করি। 3 নম্বর হচ্ছে, আগে যখন আমরা ব্যবসা বাণিজ্য করতাম তখন শুধু আমাদের দেশের ভিতরেই থাকতাম অথবা অঞ্চলেই থাকতাম, পাড়া মহল্লাতে থাকতাম। কিন্তু এখন গ্লোবালাইজেশনের যুগের কারণে আমরা কিন্তু এখন বাউন্ডারি ক্রস করছি। আর এটার কারণ হচ্ছে এখন তো আসলে সাপলা তৈরি হয়েছে, নাফটা তৈরি হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি হয়েছে, তার মানে অনেক জায়গাতে এই কোটা সুবিধা তৈরি হয়েছে। ফলে অনেক জায়গাতে ইন্টারন্যাশনাল বিজনেস করাটা সহজ হয়ে গেছে। আর সহজ হওয়ার জন্য এখন আমাদের দেশের প্রাণ ও বিদেশে বিক্রি করে, প্রাণের অনেক প্রোডাক্ট বিদেশে বিক্রি হয়। তার মানে কি গ্লোবালাইজেশন হেল্পস করছে ছড়ানোর জন্য। আর সাপ্লাই চেইন যখনই গ্লোবালাইজেশনে যাচ্ছে, মানে অন্য দেশে যাচ্ছে, তখন সাপ্লাই চেইনও খুব স্ক্যাটার্ড, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। ফলে আপনি
কিছুক্ষণ আগে আমাকে কোশ্চেন করলেন না যে কয়টা স্টেজ হবে, যদি এটা গ্লোবালাইজড হয় এমএনসি তৈরি করতে পারেন আপনি, তাহলে আপনার স্টেজ কয়টা আপনি চিন্তা করে রাখেন, বুঝছেন? সাপ্লাই চেইন কেন এত জটিল হচ্ছে, এর কারণ হচ্ছে এই সমস্ত কারণ। and the supply chain concept, যেটা আমি তো বলেছি যে এটা খুব একটা বেশি বয়স নেই, কিন্তু অল্প বয়সেও এটা এতটা কনসেপচুয়াল ডেভেলপমেন্ট হয়েছে যার কারণে সাপ্লাই চেইন কে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করার চেষ্টা করছি। সাপ্লাই চেইনের মধ্যে তৈরি হচ্ছে সিস্টেম কনসেপ্ট, তৈরি হচ্ছে টোটাল কস্ট কনসেপ্ট, তৈরি হচ্ছে ট্রেড অফ কনসেপ্ট, যে ট্রেড অফ নিয়ে আজকে আমরা কথা বলবো। তো মানে there are lots of concepts have been evolved in the supply chain. For that reason, the supply chain becomes the most crucial part in the business. এটা আমরা বললাম কেন? এটা বললাম এই কারণে যেহেতু আপনাকে সাপ্লাই চেইন নিয়ে ভাবতে হবে। যেহেতু আমরা একটু পরে ড্রাইভার নিয়ে কথা বলবো, সো ড্রাইভার নিয়ে যখন কথা বলবো তখনই you have to think about globalization, you have to think about information technology, you have to think about the supply chain concept. এগুলো দিয়েই কিন্তু আপনি আপনার ড্রাইভার গুলোকে সাজাবেন। সো আপনার কোম্পানি কোন ধরনের চায়, কি চাচ্ছে, কতটুকু চাচ্ছে, মনোপলি করতে পারছে না পারফেক্ট কম্পিটিশন আছে, ডেভেলপমেন্ট ইনফরমেশন টুলস গুলো কি আপনার কাছে আছে না নাই, গ্লোবালাইজেশনে যাচ্ছেন কি যাচ্ছেন না, এগুলো চিন্তা করেই কিন্তু আপনার সাপ্লাই চেইনকে তৈরি করতে হবে। আর যদি এগুলো না থাকে তাহলে তো আপনার সাপ্লাই চেইনটা খুব সহজ হবে, যদি আপনার বিজনেসে এই কনসেপ্ট গুলোর খুব একটা ইম্পর্টেন্স মানে খুব একটা ইমপ্লিকেশনস না থাকে। যাই হোক, তো আমরা ওই পুরো সাপ্লাই চেইনটাকে যদি একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ, এই পুরো সাপ্লাই চেইনটাকে আমরা এক কথায় একটু দেখার চেষ্টা করছি। খুব ভালো করে এই ডায়াগ্রামটা দেখেন। সো আমরা কম্পিটিটিভ স্ট্র্যাটেজি নিয়ে গত ক্লাসে পড়েছি। সো আমাদের কম্পিটিটিভ স্ট্র্যাটেজি দ্যাট ইজ ডিফারেন্সিয়েটিং মাই কোম্পানি উইথ অ্যানাদার কোম্পানি, মেবি হতে পারে লোয়ার কস্ট, মেবি হতে পারে ডিফারেন্সিয়েশন, ইউনিকনেস, হোয়াট এভার ইট ইজ ইউর কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। Based on the competitive strategy, you are going to make a supply chain strategy. আমরা বলেছি সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি আইদার এফিশিয়েন্সি অর রেসপন্সিভনেস, মনে আছে? সো আপনার কম্পিটিটিভ স্ট্র্যাটেজি যদি লোয়ার কস্ট হয়, যে আমি সবচাইতে কম দামে প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দিব, দেন ইউর সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি উইল ফলো দ্য এফিশিয়েন্সি, সিম্পল। আর আপনার কম্পিটিটিভ স্ট্র্যাটেজি যদি হয় যে আমরা বেস্ট কোয়ালিটি ভ্যারাইটি কাস্টমার যেরকম চায় কোয়ালিটি সেরকমটা দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনার সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি উইল মুভ টু দা রেসপন্সিভনেস। তার মানে আপনার কম্পিটিটিভ স্ট্র্যাটেজি ডিটারমাইন করবে আপনার সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি কেমন হবে। আমি আবারও বলছি, আপনি লিখে নিতে পারেন। আপনার কম্পিটিটিভ স্ট্র্যাটেজি যদি হয় যে আমরা মার্কেট লিড করব সবচেয়ে কম দামে অফার করে, ইফ ইউর কম্পিটিটিভ স্ট্র্যাটেজি হয় সবচেয়ে কম দাম, তাহলে আপনার সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি অবভিয়াসলি উইল বি দ্য এফিশিয়েন্সি মডেল, বিকজ এফিশিয়েন্ট সাপ্লাই চেইন এনশিওর করে সবচেয়ে কম খরচ। আর যদি আপনার কম্পিটিটিভ স্ট্র্যাটেজি হয় যে আমি মার্কেটকে ক্যাপচার করব বাই ভ্যারাইটি অফ প্রোডাক্টস, বাই ডেলিভারিং দ্য হাইয়েস্ট কোয়ালিটি প্রোডাক্ট, তাহলে আপনার কম্পিটিটিভ স্ট্র্যাটেজির সাথে সাপ্লাই চেইনকে মেলাতে হলে আপনার সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি হতে হবে রেসপন্সিভনেস। আমরা কি লিখে নিয়েছি বিষয়টা? Yes, sir. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কিন্তু গত ক্লাসে বলেছি কম্পিটিটিভ স্ট্র্যাটেজি যদি আর সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি যদি না মিলে তাহলে কিন্তু স্ট্র্যাটেজিক ফিট হবে না। স্ট্র্যাটেজিক ফিট হওয়ার জন্য আপনার সাপ্লাই চেইন স্ট্র্যাটেজির সাথে কম্পিটিটিভ স্ট্র্যাটেজির একটা মিল হতে হবে। মিল না হলে আপনি হাঁটবেন এক রাস্তায় আর আপনার সাপ্লাই চেইন হাঁটবে আরেক রাস্তায়, তাহলে দুই রাস্তা হয়ে গেলে কিন্তু আর মিল হবে না। ফলে আমরা বলেছি আমরা কম্পিটিটিভ স্ট্র্যাটেজি থেকে সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি তৈরি করে নিব। সো কম্পিটিটিভ স্ট্র্যাটেজি যদি আমাদেরকে বলে যে আমরা আসলে ভ্যারাইটি অফার করতে চাই তাহলে রেসপন্সিভ বানাবো, আর কম্পিটিটিভ স্ট্র্যাটেজি যদি আমাদেরকে বলে আমরা কস্ট লিডারশিপ করব তাহলে অবশ্যই আমরা এফিশিয়েন্ট সাপ্লাই চেইনে যাব। আপনাদের একটু অ্যাড করি, কম্পিটিটিভ স্ট্র্যাটেজি যদিও এটা রকমের কোনো শেষ নাই, কিন্তু গ্রসলি এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। গ্রসলি, আই রিপিট, গ্রসলি কম্পিটিটিভ স্ট্র্যাটেজিকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি কস্ট লিডারশিপ, আরেকটা কম্পিটিটিভ স্ট্র্যাটেজিকে আমরা বলি ডিফারেন্সিয়েশন লিডারশিপ। এটা হচ্ছে গ্রস দুইটা ক্লাসিফিকেশন। হ্যাঁ, এখন কস্ট লিডারশিপের মধ্যে অনেক ভাগ হতে পারে, ডিফারেন্সিয়েশন লিডারশিপের মধ্যে অনেক ভাগ হতে পারে। তো ভাগটা যেটাই হোক না কেন, এই দুইটা যেহেতু কম্পিটিটিভ স্ট্র্যাটেজি হয়, এর জন্য আমাদের সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি মূলত দুটাই হয়েছে, এফিশিয়েন্সি এবং রেসপন্সিভনেস। এখন আপনার কম্পিটিটিভ স্ট্র্যাটেজিটা যেরকম ব্লেন্ডিং হবে আপনার সাপ্লাই চেইন স্ট্র্যাটেজিটাও সেরকম ব্লেন্ডিং করে বের করতে হবে।
তো এই ব্লেন্ডিং করবেন মানে আপনি ট্রেড অফ করবেন। ট্রেড অফ করবেন কি দিয়ে? আই রিপিট, ইফিসিয়েন্সি বানাবেন নাকি রেসপন্সিভ বানাবেন, নাকি মাঝামাঝি নিয়ে আসবেন, নাকি 30% ইফিসিয়েন্সি 70% রেসপন্সিভনেস, নাকি 50% ইফিসিয়েন্সি 50% রেসপন্সিভনেস, নাকি 70% ইফিসিয়েন্সি 30% রেসপন্সিভনেস, এই যে আপনি বানানোর চেষ্টা করছেন কম্পিটিটিভ স্ট্র্যাটেজির সাথে মিল রেখে, বানাবেনটা কিভাবে আপনার সাপ্লাই চেইনকে, সেটা আমরা বলছি সাপ্লাই চেইনের ড্রাইভার দিয়ে আমরা বানাবো। সাপ্লাই চেইনের অনেকগুলো ড্রাইভার আছে, সেই ড্রাইভার দিয়ে আমরা সাপ্লাই চেইনকে আইদার এফিশিয়েন্ট বানাবো অথবা রেসপন্সিভ বানাবো অথবা কম্বিনেশন তৈরি করব। সরি, ড্রাইভার গুলো কি কি? একটা হচ্ছে ফ্যাসিলিটিস, সেকেন্ড ইনভেন্টরি, ফ্রি ট্রান্সপোর্টেশন, ফোর্থ ইনফরমেশন, ফিফথ সোর্সিং এন্ড সিক্স প্রাইসিং। এই 6টা হচ্ছে আমাদের ড্রাইভার। এই 6টা ড্রাইভারকে আমরা সাজাবো, সাজালে এটা ইফিশিয়েন্ট হতে পারে, অথবা এই 6টা ড্রাইভারকে সাজিয়ে আমি রেসপন্সিভ বানাতে পারি। These 6 driver, দেখেন এই ডায়াগ্রামটা ভালো করে দেখেন, these 6 drivers are interrelated to each other. These are all cross functional. These are all cross functional. তার মানে আপনি যদি একটাকে যদি আপনি ইনফ্লুয়েন্স করেন, চেঞ্জ করেন, then obviously এটার ইম্প্যাক্ট অন্যান্য ড্রাইভার গুলোতে পড়বে। সো দিস আর অল রিলেটেড, দিস আর অল রিলেটেড, মানে ফ্যাসিলিটিস এই ড্রাইভারটা অন্যান্য 5টা ড্রাইভারের সাথে রিলেটেড। ফলে আমি যদি ফ্যাসিলিটিকে এফিশিয়েন্ট তৈরি করতে চাই, তাহলে আলটিমেটলি তার ইম্প্যাক্ট ইনভেন্টরিতে পড়বে, ট্রান্সপোর্টেশনে পড়বে। এখন আপনি একটা ড্রাইভারকে এক এক রকম বানাতে পারবেন না। একটাকে আপনি ইফিশিয়েন্ট বানাবেন, একটাকে আপনি রেসপন্সিভ বানাবেন, একটাকে আপনি প্রাইসিংকে আপনি ইফিশিয়েন্ট বানালেন, সোর্সিংকে রেসপন্সিভ বানালেন। এরকম খিচুড়ি যদি আপনি তৈরি করে ফেলেন না, এটা কিন্তু কেউ পছন্দ করবে না। ইভেন সাপ্লাই চেইন স্ট্র্যাটেজিও এটা পছন্দ করবে না, কম্পিটিটিভ স্ট্র্যাটেজিও পছন্দ করবে না। ফলে এই সবগুলো ড্রাইভারকে একই দিকে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজারের সবচাইতে বড় ক্রিডেনশিয়ালস। সে কত ভালো সাপ্লাই চেইন ম্যানেজার ডিপেন্ড করছে সে তার সবগুলো ড্রাইভারকে একদিকে নিতে পারে কিনা। দ্যাট ইজ দ্য বিগ চ্যালেঞ্জ, আই রিপিট। সো দিস ইজ দ্য বিগ চ্যালেঞ্জ। ছোট উদাহরণ যদি আমরা এরকম করে দেওয়ার চেষ্টা করি, যে আমরা স্বপ্ন উদাহরণ দিই, স্বপ্ন যতগুলো ব্রাঞ্চ আছে, মিনা বাজারের কিন্তু এতগুলো ব্রাঞ্চ নাই। তাহলে স্বপ্ন হ্যাজ ডিফারেন্ট সিস্টেম, যেটা মিনা বাজার অথবা আগোরা করেনি। তাহলে আমরা যদি স্বপ্ন এবং মিনা বাজারকে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পারবো সাপ্লাই চেইন ড্রাইভারের মধ্যে ব্যাপক ফারাক। মিনা বাজারের সাপ্লাই চেইন এবং স্বপ্নর সাপ্লাই চেইনের মধ্যে ব্যাপক ফারাক আছে। যদি আপনারা পারেন, আপনারা এই স্বপ্ন এবং মিনা বাজারকে স্টাডি করেন, then you can easily find out the differences in the supply chain. প্রত্যেকটা ড্রাইভার দিয়ে আপনি কিন্তু ডিফারেন্স দেখতে পাবেন। এই কারণে স্বপ্ন এক ধরনের এস্টাবলিশমেন্ট তৈরি করেছে, মিনা বাজার আরেক ধরনের সাপ্লাই চেইন এস্টাবলিশমেন্ট তৈরি করেছে। তাহলে আমরা কিভাবে বানাবো? এই 6টা ড্রাইভারকে যদি আমরা সাজানোর চেষ্টা করি, তাহলে 6টা ড্রাইভারকে আমরা আমাদের সাপ্লাই চেইন স্ট্র্যাটেজির মতো করে তৈরি করতে হবে। আর সেটা তৈরি করতে হলে আমাদেরকে ট্রেড অফ করতে হয়। যেমন ট্রান্সপোর্টেশনে ট্রেড অফ করতে পারি, দুইটা ট্রান্সপোর্ট যদি আমি নেই তাহলে এটা রেসপন্সিভ হবে, আর যদি একটা নেই তাহলে এফিশিয়েন্ট হবে। তাহলে একটা নিলে খরচ কমে যাবে, দুইটা নিলে খরচ বেড়ে যাবে। তাহলে আমি যদি দুইটা ট্রান্সপোর্টেশন নেই তাহলে রেসপন্সিভের দিকে যাব। তাহলে আমি ট্রেড অফ করতে চাইলে একটাকে ছাড় দিতে হবে। একটাকে যদি আমি ছাড় দিই তাহলে সেটা আবার বেশি দেরি করে কিনা আমার প্রোডাক্ট পৌঁছাতে, বেশি দেরি করলেও কোনো অসুবিধা নাই, যেহেতু কাস্টমার দেরি করলেও সমস্যা হয় না। তার মানে অনেকগুলো বিষয় আসলে মিলে এই আমার ড্রাইভার গুলো তৈরি হবে, রেসপন্সিভ অথবা এফিশিয়েন্ট। আমরা কি মোটামুটি বুঝেছি নাকি কোনো অসুবিধা আছে? বুঝেছি স্যার। আমরা কিন্তু বলছি যে আপনাকে কোশ্চেন করতে হবে, বুঝছেন? আপনি কিন্তু স্যার বলেন। আমরা কম্পিটিটিভ স্ট্র্যাটেজির দুইটা বেসিক যে ডিফারেন্সটা বলছিলেন না, দুইটা, একটা হলো গ্রস স্ট্র্যাটেজি না স্যার ওটা? হ্যাঁ, আমরা বলেছি যে গ্রসলি আমরা এই দুইটা ভাগে ভাগ করতে পারি, কম্পিটিটিভ স্ট্র্যাটেজিকে গ্রসলি। হ্যাঁ, যদি আমরা লিডারশিপ একটা ডিফারেন্সিয়েটিভ লিডারশিপ স্ট্র্যাটেজি, একটা হচ্ছে কস্ট লিডারশিপ, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন লিডারশিপ। কস্ট লিডারশিপ হচ্ছে আমরা সবচেয়ে কমে দিব, আর ডিফারেন্সিয়েশন হচ্ছে যে আমরা ভ্যারাইটি দিব, ইউনিকনেস থাকবে, এরকম আর কি। আচ্ছা, কস্ট লিডারশিপটা হচ্ছে হলো স্যার আমরা যেটা কস্টিং কমাই দিব যেটা, রাইট। আর ডিফারেন্সিয়েশনটা প্রোডাক্টটাকে একটু কাস্টমাইজ করে দিব।
কাস্টমাইজ করে দিব, ইউনিকনেস থাকবে, এরকম আর কি। এটা গ্রসলি কিন্তু বলেছি, কিন্তু আমরা কিন্তু গত ক্লাসে বলেছি পপ এবং পড। আজকে কিন্তু শুরুতে পপ এবং পড নিয়ে জি স্যার। গ্রসলি আমরা এই দুইটা ভাগে ভাগ করি। তারপরেও তো আপনি নানান ধরনের পড বানাতে পারেন বেসড অন দ্য কস্ট লিডারশিপ, বেসড অন দ্য ডিফারেন্সিয়েশন লিডারশিপ। আপনি নানান ধরনের পড বানাতে পারেন, কিন্তু বেসিক হচ্ছে দুইটা। তার জন্য আমাদের সাপ্লাই চেইনের স্ট্র্যাটেজিও দুইটা। এই কম্পিটিটিভ স্ট্র্যাটেজি নিয়ে যদি আপনি ভালো করে জানতে চান, বুঝছেন, তাহলে আপনাকে পড়তে হবে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট যদি আপনারা করেন, আপনারা মনিরুজ্জামান ভাইকে বলতে পারেন যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট আপনাদের 6টা বা 7টা একদম শর্ট কোর্স তৈরি করে দিক। শর্ট কোর্স যদি করে দেয় তাহলে কিন্তু আপনি কম্পিটিটিভ স্ট্র্যাটেজির একটা বেসিক ফোকাস পাবেন। হ্যাঁ, মানে এইটা যদি না জানেন তাহলে তো সাপ্লাই চেইনকে আপনি মেলাতে পারবেন না। সো ইউ শুড নো অ্যাবাউট দ্য কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। হ্যাঁ, যাই হোক, এখন মনিরুজ্জামান ভাই এত কষ্ট করবে কিনা সেটা তো আমি জানি না, সেটা ওনার ব্যাপার। সো আমরা বলেছি কম্পিটিটিভ স্ট্র্যাটেজির সাথে আমাদের সাপ্লাই চেইন স্ট্র্যাটেজির মিল হতে হবে। হ্যাঁ, এই মিলটা হওয়ার জন্য আমাদের সাপ্লাই চেইনকে সাজাতে হবে। সাজাবো কি দিয়ে? ড্রাইভার দিয়ে, সিম্পল। তাহলে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি আপনি জানেন না, সে ফর এক্সাম্পল আপনি সাপ্লাই চেইন ম্যানেজার, আপনি কম্পিটিটিভ স্ট্র্যাটেজি জানেন না, আপনার সিইও আপনাকে বললো মিস্টার হায়াত আদনান আপনাকে সাপ্লাই চেইন ম্যানেজারের দায়িত্ব দেওয়া হলো, আপনি এখন সাপ্লাই চেইনের ডিজাইন করেন। হ্যাঁ, তখন আপনি থ্যাংক ইউ। তো আপনি তখন জিজ্ঞেস করবেন যে সিইও আমাকে বলেন আমাদের কম্পিটিটিভ স্ট্র্যাটেজি কি। সিইও যদি আপনাকে বলে যে আমরা সবচেয়ে কম দামে কাস্টমারকে সার্ভিস দিতে চাই, তাহলে আপনার সাপ্লাই চেইন আদনান তখন সাপ্লাই চেইনের প্রত্যেকটা ড্রাইভারকে এমন ভাবে পরিচালিত করবে যাতে প্রত্যেকটা ড্রাইভারই সবচেয়ে খরচ কম হয়। তাহলে এফিশিয়েন্ট সাপ্লাই চেইন তৈরি হবে এবং সিইও খুব খুশি হবে। পরে হায়াত আদনান নেক্সট সিইও হওয়ার জন্য আপনি সাকসেশন ম্যানেজমেন্ট থাকবেন। আমরা দোয়া করি ইনশাআল্লাহ। ওকে, সো দিস ইজ আওয়ার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, মানে এটাই আজকে পুরো চ্যাপ্টারটা আসলে এই ডায়াগ্রামটার উপর বেস করে তৈরি করা। হ্যাঁ, আমরা এই প্রত্যেকটা ড্রাইভার নিয়ে বিস্তারিত কথা বলবো। আই রিপিট, প্রত্যেকটা ড্রাইভার নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, মানে একদম ডিটেলস। হ্যাঁ, এবং প্রত্যেকটা ড্রাইভার নিয়ে আমরা আসলে ট্রেড অফটা কেমন করে করা যেতে পারে সেগুলো দেখবো। এবং আগামী ক্লাসে আমরা একটা কেস করব বেসড অন দিস। হ্যাঁ, আপনাদেরকে কেসের মধ্যে ধরুন আপনাদেরকে কোশ্চেন করা হবে, আপনি এটাকে এফিশিয়েন্ট বানাবেন কিভাবে, রেসপন্সিভ বানাবেন কিভাবে। সো এগুলো হবে আপনার কোশ্চেন। এর জন্য আপনি আজকে ভালো করে বুঝে নেন, নাহলে আপনি আগামীকালকে কেসটা পারবেন না কিন্তু করতে। হ্যাঁ, আমরা সেভাবেই কিন্তু আপনাদেরকে তৈরি করতে চাচ্ছি। আমাদের কিন্তু ইন্টেনশন, মানে আমি জানি না মনিরুজ্জামান ভাইয়ের ইন্টেনশন কি, বাট মাই ইন্টেনশন ইজ টু মেক আওয়ার কান্ট্রি স্কিলড। হ্যাঁ, মানে কিছু মনে করে মনিরুজ্জামান ভাই, আমি কি সব কথা বলতে পারি নাকি কিছু আমাকে রেস্ট্রিকটেড থাকতে হবে? মনিরুজ্জামান ভাই নাই এখন, যাই হোক আমরা বলতে পারছি না, আমরা আগামী দিন ওনার সাথে পারমিশন নিয়ে তারপর বলবো ইনশাআল্লাহ। যাই হোক তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। হ্যাঁ স্যার বলতে পারেন, মেসেজ দিছি তো ইউ ক্যান। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। মানে আমি কিন্তু যাই হোক অসুবিধা নেই, পরে বলবো, মুড চলে গেছে। সো লেট আস টক অ্যাবাউট দ্য ফার্স্ট ওয়ান, দ্য ফ্যাসিলিটি। হ্যাঁ, দ্য প্রথম আমাদের কিন্তু টোটাল ড্রাইভার কয়টা আপনারা খেয়াল করেছেন? টোটাল ড্রাইভার কয়টা ছিল? 6টা। থ্যাংক ইউ ভেরি মাচ। देयर আর 6 ড্রাইভার্স। সো কাজ কিন্তু খুব সহজ, মাত্র 6টা ড্রাইভার। সো আপনি যখন সাপ্লাই চেইন ম্যানেজার হবেন আপনার কাজ কিন্তু খুব সহজ, বিকজ অনলি ইউ হ্যাভ টু ডিল উইথ দ্য 6 ড্রাইভার্স। এই ড্রাইভার গুলো যত সুন্দর অ্যালাইনমেন্ট হবে না, মিল থাকবে, তত চমৎকার হবে আপনার সাপ্লাই চেইন, স্ট্র্যাটেজিক ফিট হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে প্রথমটা হচ্ছে ফ্যাসিলিটি। ফ্যাসিলিটি। সো ফার্স্ট ইজ দ্য ফ্যাসিলিটিস। সো হোয়াট ইজ কল্ড ফ্যাসিলিটিস? দেখেন আমরা একটা গোল চিত্র দিয়েছি, এখানে একটা ছবি দিয়েছি। ছবিটা কি বোঝা যাচ্ছে বলেন তো? 6টা ড্রাইভারসই বোঝা যাচ্ছে। চমৎকার। তো এই ওয়ারহাউস, ট্রান্সপোর্টেশন, যেটা হলুদ এখান থেকে 1 লেখা উঠেছে, এটা কি মনে হচ্ছে? ফ্যাসিলিটিস। এটাকে দেখতে কিরকম মনে হচ্ছে? এটা আমি যদিও একটা ঘরের মতো দেখাচ্ছে। এটা হচ্ছে মিল অথবা ফ্যাক্টরি। ওয়্যারহাউস, এটা হচ্ছে ফিজিক্যাল লোকেশন।
ফিজিক্যাল লোকেশন, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আমরা প্রথম যে ড্রাইভারটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ফিজিক্যাল লোকেশন, হ্যাঁ, ফ্যাসিলিটিস। এটাকে যদি আমরা আরেকটু সুন্দর করে বলি তাহলে এটাকে আমরা বলতে পারি যে ইস্টাবলিশমেন্ট মানে হচ্ছে আপনার দোকান, আপনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, আপনার ওয়্যার হাউস। দিজ আর অল মানে যত রকম ইস্টাবলিশমেন্ট আছে, ফিজিক্যাল ইস্টাবলিশমেন্ট আছে, সেগুলোকে আমরা বলি ফ্যাসিলিটিস। আই রিপিট, তাহলে ফ্যাসিলিটি হচ্ছে কি, যতগুলো দোকান হবে আপনার সবগুলো দোকান হচ্ছে ফ্যাসিলিটিস। ফ্যাসিলিটি কি, যতগুলো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হবে সবই হচ্ছে ফ্যাসিলিটিস। ফ্যাসিলিটি কি, যতগুলো ওয়্যার হাউস হবে আপনার সবগুলো হচ্ছে ফ্যাসিলিটিস। তার মানে প্লেসেস যেখানে স্টোর করা হয়, প্লেসেস যেখানে অ্যাসেম্বল করা হয়, প্লেসেস যেখানে ফ্যাব্রিকেটেড করা হয়, প্লেসেস যেখানে বিক্রি করা হয়, এই সমস্ত প্লেসেসকে আমরা বলি ফ্যাসিলিটিস। দিস ইজ দ্য ফার্স্ট ড্রাইভার। সো আমরা এখনো ট্রেড অফ নিয়ে পড়ছি না, আমরা শুধু বোঝার চেষ্টা করছি যে প্রত্যেকটা ড্রাইভার মানে কি। সো ফ্যাসিলিটিস মানে হচ্ছে where you are making, where you are storing, where you are assembling, where you are fabricating, where you are selling. So all the establishment, physical establishments in supply chain, we call these are facilities. একদম সহজ কিন্তু না? So if we move to the second one, we call the second driver is inventory. ইনভেন্টরি বলতে আমরা কি বুঝি? ইনভেন্টরি বলতে আমরা বুঝি সমস্ত ধরনের র ম্যাটেরিয়ালস যেগুলো দিয়ে আমরা প্রোডাকশন করব। তার মানে এখানে ফিজিক্যাল এস্টাবলিশমেন্টের কোনো কথা বলেনি। সেকেন্ড ড্রাইভারটা হচ্ছে যেগুলো দিয়ে আপনি প্রোডাকশন করবেন। সো অল দ্য র ম্যাটেরিয়ালস আর ইউর ইনভেন্টরি, অল দ্য ওয়ার্কিং প্রসেস, মানে মেশিনের ভিতরে যেটা ঢুকিয়ে দিয়েছেন ওয়ার্কিং প্রসেসের মধ্যে আছে, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের মধ্যে যেটা ঢুকিয়ে দিয়েছেন হুইচ ইজ ইন দ্য প্রসেসিং, সেটাকে আমরা বলি ওয়ার্কিং প্রসেস। অল দ্য ওয়ার্কিং প্রসেসেস আর দ্য ইনভেন্টরি। আর ফিনিশ গুড যেটা আপনি তৈরি করে ফেলেছেন, রেখে দিয়েছেন, বিক্রি হয়নি এখনো, কেউ কিনতে আসেনি, হ্যাঁ, বা কিনতে এসেছে কিন্তু তার কাছে বিক্রি করেননি, এরকম ফিনিশ গুডস যত কিছু আছে, যতগুলো ফিনিশ গুডস আছে, দোজ আর অল ইনভেন্টরি। তা ইনভেন্টরি মানে শুধুমাত্র কিন্তু র মেটেরিয়াল না। ইনভেন্টরি মানে হচ্ছে র মেটেরিয়ালস প্লাস যে সমস্ত র মেটেরিয়ালস আমার ফ্যাক্টরির মধ্যে ঢুকেছে, কাজ করছে, সেগুলো প্লাস ফিনিশ গুডস, এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের ইনভেন্টরি তৈরি হয়। ওকে, তো 3 নম্বরে যদি আমরা দেখি, থার্ড সাপ্লাই চেইন ড্রাইভারের নাম হচ্ছে ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে যে ভেহিকেলের মাধ্যমে, ভেহিকেল সেটা গাড়িও হতে পারে, ঠেলা গাড়িও হতে পারে, ঝাঁকাও হতে পারে, হোয়াট এভার ইউ সে, হোয়াট এভার দ্য ভেহিকেল ইউ হ্যাভ। যদিও ভেহিকেল শব্দটা বললেই মনে হয় যে গাড়ি, but we can say any transportation, any modes of transportation which is just transferring products or the raw materials or the inventory from one point to another point, that is we call the transportation. যে কোনো ধরনের ডিভাইস হতে পারে যেটা আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করছে, মুভ করছে, হ্যাঁ, সেটাকে আমরা বলছি ট্রান্সপোর্টেশন। তার মানে আমরা যে অনেকগুলো স্টেজ বলেছি, এই স্টেজগুলোর মধ্যে ট্রান্সপোর্টেশন কাজ করতে পারে, অথবা আমরা যে কিছুদিন আগে ফ্যাসিলিটিস বলেছি, ফ্যাসিলিটিস এর মধ্যেও ট্রান্সপোর্টেশন হতে পারে। am I clear sir? So স্যার ওয়ার্ক ইন প্রোগ্রেসের মধ্যে যে গুডস মুভমেন্ট হয় সেটাকেও কি ট্রান্সপোর্টেশনের মধ্যে পড়বে? সেটা যদি ওয়ার্ক ইন প্রসেসের মধ্যেও কোনো এরকম হয় যে গুডস মুভ করছে কোনো একটা ভেহিকেলের মাধ্যমে, কোনো একটা মেথডস এর মাধ্যমে যদি মুভ করে, তাহলে সেটাও ট্রান্সপোর্টেশন। এখন যদি এরকম হয় যে এটা আসলে মেশিনের ভিতর ঢুকে গেছে, মেশিনের ভিতর ঢুকে এটা ঘুরতেই থাকবে, দ্যাট ইজ নট দ্য ট্রান্সপোর্টেশন। ওকে, ওকে কিন্তু এক প্লেস থেকে যদি আরেক প্লেসে যায় তাহলে সেটাকে আমরা ট্রান্সপোর্টেশন বলবো। ঠিক আছে, দ্যাট মিন্স একটা লোকেশন, দ্যাট মিন্স একটা ফ্যাক্টরি থেকে আর একটা ফ্যাক্টরিতে বা অন্য একটা প্লেসে গেলে সেটাকে আমরা তখন বলবো। তো আমরা স্টেজের ভিতরে যদি মুভ করে সেটাও ট্রান্সপোর্টেশন, অথবা ফ্যাসিলিটিস এর মধ্যে যদি মুভ করে তাহলে সেটাও একটা ট্রান্সপোর্টেশনের মধ্যে পড়বে। মাহমুদ, আপনি হ্যান্ড রেজ করেছেন, বলবেন? জি স্যার, একটা জিনিস বলবেন যে আমরা র ম্যাটেরিয়াল যেগুলা আমাদের ওয়্যারহাউসে এনে রাখছি আমাদের প্রোডাক্ট ডেভেলপ করার জন্য বা তৈরি করার জন্য, এই ওয়্যারহাউসে যে র ম্যাটেরিয়াল গুলো আসবে, এটা কি আবার ট্রান্সপোর্টেশনের মধ্যে পড়ছে নাকি এটা আমার ডিফারেন্ট ইয়ার মধ্যে পড়বে? আচ্ছা, র ম্যাটেরিয়াল যেটা আপনার কাছে আসছে দ্যাট ইজ দ্য ইনভেন্টরি, রাইট?
আর যে ভ্যান গাড়িতে করে আসছে সেটা হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন। এখন আপনার সাপ্লায়ার মানে আপনি কুদ্দুসের কাছ থেকে কিনছেন, সে ফর এক্সাম্পল আমরা সাপ্লাই চেনের মধ্যে পড়েছি যে আপনি কুদ্দুসের কাছ থেকে কিনছেন। কুদ্দুস হচ্ছে যে হচ্ছে একদম ফার্মার, হ্যাঁ, যিনি ধরেন একটা পার্টিকুলার র মেটেরিয়াল প্রোডাকশন করে মাটি থেকে। তো আপনি কুদ্দুসের কাছ থেকে কিনছেন। সো কুদ্দুস হচ্ছে একটি স্টেজ অফ ইউর সাপ্লাই চেন। আমরা এরকম যে সমস্ত লোক জড়িত থাকে তাদেরকে আমরা স্টেজ বলি। সো কুদ্দুস হচ্ছে একটি স্টেজ, সে হচ্ছে সাপ্লায়ার। আপনি হচ্ছেন ম্যানুফ্যাকচারার, সে ফর এক্সাম্পল। সো আপনি কুদ্দুসের কাছ থেকে কিনছেন, তা আপনি কুদ্দুসের কাছ থেকে কি কিনছেন? আপনি কিনছেন হচ্ছে ইনভেন্টরি, র মেটেরিয়াল মানে ইনভেন্টরি কিনছেন, সেটা আপনি রেখে দিচ্ছেন। কুদ্দুস এটা পাঠাচ্ছে কিভাবে, অথবা আপনি কুদ্দুসের কাছ থেকে জোগাড় করছেন কিভাবে? যদি এটা কোনো ভেহিকেলের মাধ্যমে হয়, অথবা যদি ঝাঁকা করে হয়, অথবা ঠেলা গাড়ি করে হয়, অথবা ভ্যান গাড়ি করে হয়, অথবা এরোপ্লেন করে হয়, অথবা জেট বিমান করে হয়, অথবা রকেট দিয়ে হয়, হোয়াট এভার ইট ইজ, তাহলে সে সবই হচ্ছে ট্রান্সপোর্টেশন। বোঝাতে পেরেছি? যিনি কোশ্চেন করেছিলেন আপনি বুঝেছেন? স্যার কুদ্দুস সাহেব যদি আমাকে এটা পৌঁছে দেয় সেটা কি আমার ট্রান্সপোর্টেশন প্ল্যানের মধ্যে পড়বে? আমরা সাপ্লাই চেইনকে কিন্তু শুধুমাত্র আপনার সাপ্লাই চেইন বলি না, হ্যাঁ, আমরা সাপ্লাই চেইন যখন চিন্তা করি তখন কিন্তু প্রত্যেকটা আমি পুরোটাই দেখি, হ্যাঁ, বুঝছেন, সাপ্লাই চেইনকে। মানে এটা কখনো আমরা ভেঙে ভেঙে দেখি না। কারণ আমি যখন আমি ফর এক্সাম্পল আমি সাপ্লাই চেইন ম্যানেজার, আমি এখন সাপ্লাই চেইন ডিজাইন করতে যাচ্ছি, হ্যাঁ। এখন কুদ্দুস আমাকে পাঠাতে পারবে কিনা জানতে হবে না? কুদ্দুস আমাকে পাঠাবে কিভাবে সেটা আমাকে জানতে হবে না? এখন কুদ্দুস তো জানে না আমি কবে থেকে প্রোডাকশন করবো, সে ফর এক্সাম্পল। এখন কুদ্দুসকে বলছি তুমি আমাকে 10,000 টন ইনভেন্টরি পাঠিয়ে দিও, র মেটেরিয়াল পাঠিয়ে দিও। এখন কুদ্দুস তো বোঝে নাই যে আমার কালকে লাগবে। কুদ্দুস তো ঠেলা গাড়ি একটা ভাড়া করছে যেটা 3 দিন লাগবে। তাহলে এটা যদি আপনি না জানেন তাহলে আপনি সাপ্লাই চেইন ডিজাইন করতে পারবেন? তাহলে আপনাকে জানতে হবে না কুদ্দুসের ট্রান্সপোর্টেশন কি। কুদ্দুস আমাকে পৌঁছাই দিবে, ঠিক আছে, তাহলে কুদ্দুস কিভাবে পৌঁছাই দিবে, ট্রান্সপোর্টেশন কি। আচ্ছা ধরে নিলাম কুদ্দুস আপনাকে বলছে যে অসুবিধা নেই, আপনাকে আমি রবিবারের মধ্যে পৌঁছাই দিব, আপনার রবিবারের প্রোডাকশন লাগবে, রবিবার ভোর 7:30 পৌঁছে যাবেন। কিন্তু কুদ্দুস পাঠাবে যেটা দিয়ে পাঠাচ্ছে তাতে আপনার সব জিনিসপত্র ভেঙে গেল, র মেটেরিয়াল সব একসাথে হয়ে গেল, বুঝছেন, পরে আপনি এসে কাজ করতে পারবেন না। ফলে ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য ট্রান্সপোর্টেশন। একটা গুড সাপ্লাই চেইন ম্যানেজার এই ট্রান্সপোর্টেশনকে ভালো করে দেখে, ভালো করে বুঝতে হয়। আমরা জানি না আমরা পারবো কতটুকু, আমাদের ট্রান্সপোর্টেশন মডেল আছে, এই মডেলগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা ইফিশিয়েন্ট ট্রান্সপোর্টেশনের মাধ্যমে মানে খুব চমৎকার ডিসিশন নিতে পারি। ফর এক্সাম্পল দুজন হ্যান্ড রেজ করেছেন, একটু পরে তাদেরকে আমরা মানে সুযোগ দিব। ফর এক্সাম্পল, হ্যাঁ, মানে মাহমুদ মনে কোশ্চেন করেছিলেন না, মাহমুদ খুব মনোযোগ দিয়ে শোনেন। গুলশানে একটি স্কুল আছে, যে স্কুলটা খুবই নাম করা, আমি নামটা ভুলে গেছি, খুবই নাম করা, অনেক এক্সপেন্সিভ। আমি আমি আমার ছেলে মেয়েদেরকে এখানে পড়ানোর মতো কোনো ক্যাপাসিটি রাখি না, বুঝছেন। মনিরুজ্জামান ভাই যদি আমার বেতন এখন যা আছে, যা আমাকে দিচ্ছেন, এটা যদি আমাকে 100 গুণ বাড়িয়ে দেন তাহলে হয়তো একটা সুযোগ চিন্তা করতে পারি আর কি। দয়া করে ওটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, সো হোয়াট ইজ হ্যাপেনিং, যে ওই স্কুলটাতে তো স্কুল খুলেছে, তো বাচ্চারা তো পৌঁছে দিবে, বাচ্চাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? বাবা মার, তাই না? বাচ্চাকে পৌঁছায় দিবে বাবা মা। আর স্কুলটা করেছে কি, এই ট্রান্সপোর্টেশনটা ওরা ডিজাইন করেছে যে কিভাবে ট্রান্সপোর্টেশনটা সাজালে এই ট্রাফিক জ্যামটা কম হবে, সো বাচ্চারা খুব স্মুথলি পৌঁছাতে পারবে। তার মানে প্রত্যেক বাবা মাকে সিগন্যালিং সিস্টেম তৈরি করে দিয়েছে, গেট সিস্টেম তৈরি করে দিয়েছে, এবং তারা পদ্ধতি তৈরি করেছে ক্লাস 1 এর গাড়ি কোন দিক দিয়ে ঢুকবে, বা ওই সেক্টরের গাড়ি কোন দিক দিয়ে ঢুকবে, এরা এসে কোথায় দাঁড়াবে, একটা বাচ্চাকে ডিসপাচ করতে কতক্ষণ সময় নিবে, মানুষ একটা দাঁড়িয়ে থাকে, বাচ্চাকে ডিসপাচ করার পর সেটা তাড়াতাড়ি নিয়ে, যাতে গার্জিয়ানকে গাড়ি থামিয়ে বাচ্চাকে ঢুকিয়ে দিতে না হয়। সো অ্যাটেন্ডেন্ট তৈরি করেছে। সো দে হ্যাভ মেড এ মডেল। আর এই মডেলের জন্য ওই স্কুলে, এত বড় একটা স্কুল, কিন্তু জ্যাম হয় না, ট্রাফিক জ্যাম হয় না। কিন্তু ওই যে মাহমুদের কথা বলি, বাচ্চাদের পৌঁছানোর দায়িত্ব ছিল গার্জিয়ান, স্কুল এটা ভাববে কেন? সাধারণ যত স্কুল আপনি দেখেন, যেমন আমি যে স্কুলে পড়েছি আইডিয়াল স্কুলে, তো স্কুল যখন ছুটি হতো অথবা স্কুল যখন ঢুকতাম তখন স্কুলে বিশাল বড় একটা জ্যাম তৈরি হতো। ফলে পীরজঙ্গি মাজার আমরা নেমে যেতাম, সেখান থেকে হেঁটে হেঁটে আমাদের স্কুলে পৌঁছাইতে হতো। তাহলে আমি কি স্কুলে যাওয়ার আগে ঘেমে টেমে একাকার হয়ে গেছি, বুঝছেন না, পড়বো কি। আর স্কুলের গেট দিয়ে ঢোকার সময় এমন একটা ধস্তাধস্তি করতে হইতো, বুঝছেন। আর পিটি স্যার দাঁড়িয়ে থাকতো বেত নিয়ে, তার হাত থেকে বাঁচতে হতো, মানে একটা সিরিয়াস যুদ্ধ করে আমরা স্কুলে ঢুকতাম, বুঝছেন।
তো একটা ভালো স্কুল চমৎকার ট্রান্সপোর্টেশন মডিউলের মাধ্যমে এটাকে সমাধান করেছে এবং স্টুডেন্টসরা দে ফিল মোর ফ্রি। হ্যাঁ, মানে আপনি চিন্তা করতে পারছেন, ইট হ্যাজ গট এ পজিটিভ ইমপ্রেশন, পজিটিভ ভাইব। খরচ নাই এবং এতে বেনিফিটস অনেক। গার্জিয়ানরা খুব হ্যাপি বিকজ দে ক্যান কাম এন্ড ড্রপ দেয়ার চিলড্রেন উইদাউট এনি হ্যাসেল। নাইস। আপনি কি বুঝতে পারলেন মাহমুদ? জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আনিসুর রহমান হ্যান্ড রেজ করেছেন, একটু বলবেন? আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে, যেন আমাদের একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, আমরা এলপিজি সিলিন্ডার বানাই। এখানে আমাদের অলমোস্ট 8-10টা প্রসেস পার হয়ে কিন্তু একটা আমরা ফিনিশড গুড বের করতেছি। রাইট। এবং ইনিশিয়ালি দেখা যাচ্ছে আমার মেন 3টা পার্ট 3টা মেশিনে হচ্ছে কিন্তু। রাইট। এখন এরপরে এই 3টা পার্ট কিন্তু আমাকে মানে ক্যারি করে আমাকে আরেকটা মেশিনে এনে অ্যাসেম্বল করতেছি। এই যে এখন আমরা যে একটা মেশিন থেকে আরেকটা মেশিনে যে অ্যাসেম্বল করার জন্য আনতেছি, তাহলে এটাও তো স্যার ট্রান্সপোর্টেশনের মধ্যে পড়ার কথা। যদি এটা কাছাকাছি হয়, হাতে হাতে নিয়ে যাওয়া যায়, মানে তাহলে তো ট্রান্সপোর্টেশন আসবে। তিনটাই স্যার কিন্তু অনেক আমার র ম্যাটেরিয়ালস কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, যদি এরকম, আমি জানি না, যদি আমি প্রসেসটা দেখি নাই, মানে অ্যান্সারটা দেই এরকম। যদি এটা এরকম হয় যে ধরেন আমরা যেরকম ছাপাখানায় দেখি, হ্যাঁ, যেমন ছাপাখানায় তো আমরা কি দেখি যে কাটিং মেশিন দিয়ে কাটার পরে সেটাকে পাশের টেবিলে রেখে দিল, পাশের টেবিল থেকে নিয়ে যাচ্ছে, নিয়ে আরেক জায়গায় গিয়ে সুতা দিয়ে আরেকটা রুমে গিয়ে সুতা দিয়ে বাছাই করছে। ইফ ইট ইজ লাইক দিস, মানে র মেটেরিয়াল মুভ করছে, হ্যাঁ, তাহলে এটাকে আমরা ট্রান্সপোর্টেশন বলবো না, যেহেতু এখানে একই প্রোডাকশন হাউসের মধ্যে মুভ করছে হাতে হাতে, তাহলে এটা আসলে ট্রান্সপোর্টেশন না। হ্যাঁ, কিন্তু যদি এরকম হয় যে আমি এখানে কাটলাম, তারপরে এটাকে একটা যানবাহনে করে অথবা কোনো না কোনো পদ্ধতিতে অথবা কোনো না কোনো মিডিয়ার মাধ্যমে এটাকে আমি আসলে নিয়ে একটু দূরে যাচ্ছি, বেশ দূরে মানে কতটুকু দূর, ধরেন 10 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, 5 মিনিট এরকম হতে পারে দূর। হ্যাঁ, তাহলে যেটার জন্য আপনাকে প্ল্যান করতে হচ্ছে, গাড়ি আসতে হচ্ছে, লোড করতে হচ্ছে, ভরতে হচ্ছে, এরকম যদি হয়, তাহলে সেটাকে আমরা ট্রান্সপোর্টেশনের মধ্যে ফেলবো। বুঝতে পেরেছি তো না? জি স্যার। মোহাম্মদ মনিরুজ্জামান। স্যার, আমরা তো জানি একটা ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন আর একটা হচ্ছে আউটবাউন্ড ট্রান্সপোর্টেশন। আচ্ছা, ইনবাউন্ড বলতে কি ফ্যাক্টরির ভিতরেরটাকে বুঝি না বাইরেরটাকে বুঝি? ইনবাউন্ড হচ্ছে যেটা আসে, আউটবাউন্ড হচ্ছে যায়। আর ইন্টারনাল ট্রান্সপোর্ট যেটা আমার ফ্যাক্টরির ভিতরে ইন্টারনাল মাল নেওয়ার জন্য আমার একটা গোডাউন থেকে এফজি গোডাউন থেকে আরেকটা গোডাউনে যাইতেছে, অথবা প্রোডাকশন ফ্লোর থেকে আমার এফজি গোডাউনে যাইতেছে। রাইট। এই জিনিসটাকে কি বলি আমরা? এটাকে আমরা ইনবাউন্ড বলি। আমরা ইনবাউন্ড এবং আউটবাউন্ড নিয়ে আরেকটু ভালো করে পড়বো, মানে একটু পরে যখন আমরা আরো ট্রান্সপোর্টেশনের ডিটেইলস কথা বলবো না, তখন আমরা ইনবাউন্ড এবং আউটবাউন্ড নিয়ে কথা বলবো। হ্যাঁ, দেন ইট উইল বি ক্লিয়ার টু ইউ। ওকে, ঠিক আছে। মনিরুজ্জামান একটা কোশ্চেন করতে চেয়েছিলেন, বলবেন? আসসালামু আলাইকুম স্যার। বুঝি নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি আসলে যে কোশ্চেনটা করতে চাইছিলাম অলরেডি অ্যানসারটা পেয়ে গেছি স্যার। পেয়ে গেছেন? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার। হাসনাত ভাই, আপনি একটা কোশ্চেন করতে চেয়েছিলেন। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ইনবাউন্ড এবং আউটবাউন্ড ইন্টারন্যাশনালি যেটা দেখা যাচ্ছে যে ইনবাউন্ড নিয়ে ইন্টারন্যাশনাল, বিশেষ করে চায়না ইনবাউন্ড নিয়ে একটা তারা স্পেশাল জোন এস্টাবলিশ করতেছে। সো ওই ইন্টারন্যাশনাল ইনবাউন্ড নিয়ে কি কখনো কি আলোচনা করবেন? এটা নিয়ে তো আসলে আলোচনা করবো না, দেখি করতে পারি কিনা। ঠিক আছে, এটা নিয়ে মানে একদম বেসিকে আছি, অত কি আমরা যাব না মনে হয় না। ঠিক আছে, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ হাসনাত ভাই। সো আমরা আসলে ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলেছি, আমরা 3টা ড্রাইভার নিয়ে জাস্ট ড্রাইভার গুলো কাকে বলে সেগুলো দেখার চেষ্টা করছি। সো fourth driver is information driver that is very crucial because আমরা বলেছি ওয়ালমার্ট যে চমৎকার একটা সাপ্লাই চেইন তৈরি করতে পেরেছে, তার কারণটাই কিন্তু হচ্ছে যে ইনফরমেশন সিস্টেমের উপর তারা দখল করেছে। এই যে আমরা যে ফ্যাসিলিটির কথা বলেছি, ইনভেন্টরির কথা বলছি, ট্রান্সপোর্টেশনের কথা বলছি, সবগুলোকে জড়া দিয়ে রাখবে কে, লিংক করবে কে?
হ্যাঁ, এগুলোকে লিঙ্ক করার দায়িত্ব হচ্ছে ইনফরমেশনের। তার মানে আপনার ইনফরমেশন ড্রাইভারটা কিন্তু এই সবগুলোকে লিঙ্ক করে রাখে। মানে ফ্যাসিলিটির সাথে ইনভেন্টরির সম্পর্কটা কি হবে, কতটুকু ইনভেন্টরি রাখতে পারবে একটা ফ্যাসিলিটি, এই তথ্যটা জানাবে কি? নিশ্চয়ই ইনফরমেশন সিস্টেম। এর জন্য ইনফরমেশনকে আমরা একটি ড্রাইভার বলেছি, যে ড্রাইভার দিয়ে আমরা আসলে বোঝার চেষ্টা করছি যে আমাদের এই সবগুলো ড্রাইভারগুলো কতটুকু কানেক্টেড হবে। হ্যাঁ, ইনফরমেশন, এটা তো সবচেয়ে বোঝাই যাচ্ছে, এটা নিয়ে অত মানে ডেফিনিশন তো অত ডিটেলস বলার কিছু নাই। নেক্সট হচ্ছে আমাদের সোর্সিং, অ্যানাদার ড্রাইভার সোর্সিং। তার মানেটা হচ্ছে আমরা আসলে জোগাড় করবো কোত্থেকে। তার মানে সবকিছু যে আমি বানাতে পারবো এমনটা তো না, তাহলে আমাকে কিছু কিছু জিনিসপত্র কিন্তু বাইরে থেকে নিয়ে আসতে হয়, যেটাকে আমরা বলি সোর্সিং। So for example, you have to collect raw materials from your source. Even transportationটাও আপনার নিজের নাও হতে পারে, you can source your transportation from other person. Even information system, সেটা হয়তো আপনি নিজে ডেভেলপ না করে সোর্সিং করতে পারেন। So there might be many sourcing issues in the supply chain. এই সোর্সিংটাও আমরা আসলে সাপ্লাই চেইনের মধ্যে দেখার চেষ্টা করি। And the last one is pricing. প্রত্যেকটা ক্ষেত্রেই ফ্যাসিলিটি বলেন, ইনভেন্টরি বলেন, ট্রান্সপোর্টেশন বলেন, সোর্সিং বলেন, প্রত্যেকটা ড্রাইভারই একটা প্রাইস আছে। সেই প্রাইস নিয়ে আমরা আসলে কথা বলি। প্রাইসিং নিয়ে আমরা একটা এন্টায়ার চ্যাপ্টারই পড়বো, সেখানে আমরা আরো ভালো এই বিষয়গুলো বুঝতে পারবো আশা করছি। আজকে তো শুধু আমরা বলার চেষ্টা করছি যে বেসিক ড্রাইভার গুলো কি, সেগুলো ডেফিনিশন এবং সেগুলোর একটু ইনডেপথ ডিসকাশনস করব। কিন্তু এই প্রত্যেকটা বিষয়ের ওই যে বললাম যে পলিশ কিন্তু করা যাবে ফার্দার চ্যাপ্টার গুলো করে। সো আমরা ট্রান্সপোর্টেশন মডিউল যখন দেখবো তখন কিন্তু আমরা পলিশ করবো আমাদের এই ট্রান্সপোর্টেশন। স্যার 4 নাম্বারটা পয়েন্টে কি বললেন স্যার? তাহলে আমরা একটু দেখি। ইনফরমেশন 4 নম্বর হচ্ছে ইনফরমেশন। 4 নম্বর হচ্ছে ইনফরমেশন, ওকে। 5 নম্বর হচ্ছে সোর্সিং। 6 নম্বর হচ্ছে আমাদের প্রাইসিং। তার মানে সোর্সিং, প্রাইসিং, দিস আর অল ইজি। মানে এগুলো তার ব্যাখ্যা করার কি, মানে ডেফিনেশন বোঝানোর তো কিছু না, এটা কিভাবে ইম্প্যাক্ট করে সেগুলো আমাদের বোঝার দরকার আছে। কিন্তু ডেফিনেশনটা আসলে খুব সহজ। প্রাইসিং মানে হচ্ছে দামটা কত। যদিও আমরা প্রাইসিং নিয়ে একটা মজার তথ্য আপনাদেরকে দেই, যারা এই ক্লাসটা আগে করেছেন তারা জানবেন যে একটা বই আছে ইকোনমিক্স। হ্যাঁ, ইকোনমিক্স এর একটা বই আছে, লিখেছেন রজার আর্নল্ড। হ্যাঁ, রজার আর্নল্ড একটা বই লিখেছে। এই বইটা যদি আপনি জাস্ট এমনি পড়েন, বুঝছেন, ভালো লাগবে। মানে লেখাপড়ার উদ্দেশ্য না নিয়ে পড়লেও আপনার ভালো লাগবে, বুঝছেন। চমৎকার একটা বই, গল্পের মতো করে লিখেছে। ইকোনমিক্স যে গল্প হতে পারে সেটা আমি এই বইটা না পড়লে বুঝতাম না। ইকোনমিক্স শুনলে মনে হতো ওরে বাবা, একটা সাবজেক্ট, এটা নিয়ে খালি মাথা খাটাইতে হবে, এরকম মনে হয় না। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। এটা যে একটা গল্প হতে পারে সেটা আর্নল্ডের বই পড়ে বুঝেছি। যেমন ও শুরু করেছে, একটা স্টুডেন্ট ইউনিভার্সিটি এসেছে সাইকেল নিয়ে, তো সে সাইকেলটা রেখে পরীক্ষা দিতে গিয়েছে। এই তো তার গল্প শুরু হলো, আর গল্পের মধ্যে সে ইকোনমিক্স কে বোঝানো শুরু করলো। হ্যাঁ, এবং সে মজার কথা বলেছে, প্রাইস, আমরা তো মনে করি প্রাইস মানে হচ্ছে টাকা, প্রাইস মানে হচ্ছে টাকা, তাই না? আমরা এটা মনে করি না, প্রাইস মানে কি, আরে টাকা 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 কত, দাম কত, দাম কত, এটা তো টাকা দিয়ে না, এটা তো টাকা দিয়ে সবসময় দামকে মূল্যায়ন করা যায় না, জিনিসই নাই, তাহলে আপনি টাকা দিয়ে কি করবেন? ধরেন আমি এখন আপনাকে বলছি আলকেমি দেন, আলকেমি বের করেন। সো ডু ইউ হ্যাভ আলকেমি? আচ্ছা, আলকেমি মানে হচ্ছে পরশ পাথর আর কি, যেটা পাথরটা যেটা দিয়ে যে কিছু টাচ করলে গোল্ড হয়ে যায়। এটা কি আছে পৃথিবীতে? এটা কি আছে পৃথিবীতে? না স্যার। তাহলে এখন আমি যদি আপনাকে বলি যে এটার জন্য আমি আপনাকে 25 কোটি টাকা দেবো, জোগাড় করে দেন, আপনি পারবেন দিতে? পারবেন না। তাহলে আপনি কিন্তু টাকা দিয়ে দাম নির্ধারণ করতে পারেন না। ধরে নেন পৃথিবীতে একটা আলকেমি আছে, বুঝছেন? পৃথিবীতে একটা আলকেমি আছে, এটা কে পাবে বলেন তো? আপনি পাবেন? এটা পাবে কে? হ্যালো, রাইটার নেমটা বলছে, ইকোনমিক্স বইয়ের রাইটারের নাম হচ্ছে রজার আর্নল্ড।
রজার আর্নল্ড। আচ্ছা, ধরে নিচ্ছি এই আলকেমি যদি একটা তৈরি হয়, বুঝছেন, এক পিসি যদি আসে, তাহলে সেটা হয়তো ডোনাল্ড ট্রাম্প নিয়ে নিবে, বুঝছেন। কারণ ডোনাল্ড ট্রাম্পকে তো আমরা বলি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তো আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প সেটা টাকা দিয়ে কিনে নিবে? নিঃসন্দেহে না, না। তাহলে ওটার প্রাইস কিন্তু ইউ আর নট এবল টু কনভার্ট ইনটু প্রাইস। আচ্ছা, আমরা উদাহরণ হিসেবে দেই যে সবকিছু কি আপনি টাকা দিয়ে নিতে পারেন? না। যেমন আমরা উদাহরণটা এরকম করে দেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি ভর্তি হতে চান, তাহলে আপনি তো পরীক্ষা দিবেন, চান্স পাবেন, তারপর টিকবেন। টাকা দিয়ে পারবেন? পারছেন না। ধরলাম, যদি আমরা ধরে নেই ভাই এখানে 2 নম্বরই হয়, 3 নম্বরই হয়, 6 নম্বরই হয়, মানুষ টাকা দিয়ে ভরে, যদিও এটা কখনো ঢাকা ইউনিভার্সিটিতে হয় না, ভর্তি পরীক্ষার কোশ্চেন আউট হয়, কিন্তু কখনো ভর্তির এটা এরকম আজ পর্যন্ত আমি শুনিনি যেটা টাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। উই আর ভেরি স্ট্রিক্ট রিগার্ডিং দিস। এটা আমরা একদমই রেস্ট্রিক্ট করে রেখেছি, এবং যদি কোথাও কোনো ধরা পড়ে সাথে সাথে তার চাকরি চলে যাবে, তার মানে আমরা উই আর ভেরি রিজিড অ্যাবাউট দিস। হ্যাঁ, কারণ আমাদের কোয়ালিটি জায়গাটা হচ্ছে এখানে যে আমরা টাকা দিয়ে কাউকে ভর্তি করি না। এখন কোশ্চেন ফাঁস হতে পারে, সেটা ডিফারেন্ট কেস, সেটা তো নানান জায়গা থেকে ফাঁস হয়, তো সেটা ডিফারেন্ট কেস, কিন্তু টাকার মাধ্যমে কাউকে ডোনেশন দিয়ে কাউকে ভর্তি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন তাহলে ভর্তি হন কিভাবে? তাহলে এখানে টাকা নাই, প্রাইস হচ্ছে যে মেধাটা হচ্ছে প্রাইস। তোমার প্রাইস ইজ নট অলওয়েজ মানি। বলার চেষ্টা করছে প্রাইস ইজ নট অলওয়েজ মানি। যাই হোক, এই প্রাইসিং আমরা দেখব, সেটা আমরা পড়ার চেষ্টা করবো একটি চ্যাপ্টারে। হ্যাঁ, তাহলে আমরা 6টা ড্রাইভার কাকে বলে সেটা আমরা আসলে বোঝার চেষ্টা করেছি। হ্যাঁ, লেট আস টক অ্যাবাউট দ্য ফার্স্ট ওয়ান, দ্য ফ্যাসিলিটিস নাও। আচ্ছা, আমরা তো 1 ঘন্টা ধরে আলোচনা করলাম এবং আমরা এখন ইন ডেপথ আলোচনাতে ঢুকবো। তার আগে আমরা বলে নিই 6টা ড্রাইভার কাকে বলে, সেটা কি আপনি বুঝেছেন? জি স্যার, বুঝেছি স্যার। কারো কোনো? জি স্যার। 6টা ড্রাইভারই হচ্ছে সাপ্লাই চেনের হার্ট স্যার। এই সাপ্লাই চেন যে ড্রাইভার যে বুঝেছে সে সাপ্লাই চেন বুঝেছে স্যার, আমার কাছে মনে হয় স্যার। রাইট, ফর ভেরি রাইট। তাহলে আমরা 6টা ড্রাইভার পড়েছি। আপনারা, আমি আপনাদের 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা এই কি বলে এটার নাম, এই ডায়াগ্রামটা ভালো করে দেখেন এবং মনে মনে চিন্তা করেন এই ডায়াগ্রামটা আসলে কি। আমি আপনাদেরকে একটা ডায়াগ্রাম দিয়ে বলেছি যে আপনারা একটু ভাবেন। ওয়েল, কেন আসলে ভাবতে বললাম, তার কারণ হচ্ছে ওয়ান্স আমাদের প্রখ্যাত প্রফেসর হচ্ছে সিলেটের জাফর ইকবাল, যিনি হুমায়ুন আহমেদের ভাই। হুমায়ুন আহমেদ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আর জাফর ইকবাল ছিলেন ওখানকার। both of them are very meritorious, both of them have some sorts of talents, for that reason both of them are very famous in our country. তো জাফর ইকবাল সাহেবকে একবার কোশ্চেন করা হলো যে is there anything we can use to excel our talent, excel our brain? ব্রেইনটা বাড়ানোর কোনো যন্ত্র আছে কিনা? তো জাফর ইকবাল বললেন যে যদি এরকম কোন যন্ত্র থাকতো তাহলে আমি ব্যবহার করতাম, কারণ আমার তো এটা দরকার। কারণ আমার ব্রেন যত ভালো হতো ততই তো আমি আরো ভালো লিখতে পারতাম, আরো ভালো কিছু করতে পারতাম। বাট আনফরচুনেটলি দেয়ার ইজ নো মেশিন or tools we have to develop our brain. তাহলে ব্রেন কিভাবে ডেভেলপ করা যায়? তো উনি ওনার থিওরিতে এরকম একটা জিনিস দাঁড় করিয়েছেন, যেহেতু উনি সায়েন্স ফিকশন নিয়ে অনেক লেখাপড়া করেছেন, ম্যাথমেটিক্স নিয়ে কাজ করেন, সো হি নোজ এ লট। উনি বলেছেন আপনারা ভালো করে জানতে পারেন বা দেখতে পারেন, so our brain, it has
it has a lots of thing which always involve in the friction, I repeat, friction. যেমন আপনি যদি মহাকাশের দিকে তাকান তাহলে দেখতে পাবেন মহাকাশের যে সিস্টেমটা that has been built in our brain, মানে আল্লাহ তাআলার হিসাব সাংঘাতিক ব্যাপার, বুঝছেন? এবং কোন একটা থিওরি বলেছে মহাকাশ কন্টিনিউয়াসলি এক্সপ্যান্ড করছে, বুঝছেন? মহাকাশ কন্টিনিউয়াসলি এক্সপ্যান্ড করছে বিকজ এটার ঘর্ষণ হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, ফেটে যাচ্ছে, চূর্ণ বিচ্ছিন্ন হচ্ছে, এক্সপ্যান্ড করছে। সো আপনার ব্রেন it can also expand. How? If you make those collision spark, if you are able to make the spark in your brain, এর জন্য আমরা কিন্তু বিভিন্ন কার্টুনে অথবা মুভিতে দেখি ব্রেনে আগুন ধরে যায়, ব্রেনে স্পার্ক হয়, বুদ্ধি আসে, you know. So these are all symbolic representation, but if you are able to make the spark in your brain, তাই বলে আপনি কিন্তু কারেন্টের দুইটা তার ধরে আবার মাথায় স্পার্ক করেন না, বুঝছেন? তাহলে কিন্তু সর্বনাশ হবে। The spark you can done by thinking. The spark you can done in your brain by thinking. So think a lot. So think করবেন, think এর আগাম মাথার দরকার নাই, বুঝছেন না? think কেমন হবে, it doesn't matter, think কেমন হবে। think আকাশ থেকে শুরু করে পাতাল পর্যন্ত যে কোনো কিছু নিয়ে আপনি চিন্তা করেন, think about it, think about anything. So আপনি সাপ্লাই চেইন নিয়ে আজকে সারা রাত ভাবেন, দেখবেন আপনার ব্রেন ডেভেলপ হবে। উদাহরণ যদি আমরা এইভাবে দেই যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় বসে থাকতেন, ধ্যান করতেন কি চুপ করে বসে থাকতেন না, হি ওয়াজ থিংকিং। যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলি তাহলে উনি পাহাড়ের মধ্যে বসে বসে ভাবছেন, সূর্য নিয়ে ভেবেছেন, চন্দ্র নিয়ে ভেবেছেন, তারা নিয়ে ভেবেছেন, আগুন নিয়ে ভেবেছেন, সবকিছু নিয়ে ভেবেছেন বলে কিন্তু he was enlightened, enlightened. So আলোক রশ্মি বের হয়ে গেছে। So you have to think a lot. এর জন্য আমি আপনাকে বললাম একটু চিন্তা করেন, বিকজ চিন্তা করলে অনেক কিছু মানে আপনি জানতে পারবেন, অনেক কিছু আপনি ইজিলি রিলেট করতে পারবেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা তাহলে প্রথম ফাংশন নিয়ে প্রথম ড্রাইভার নিয়ে আলোচনা করছি। তো ফার্স্ট ড্রাইভার ইজ ফ্যাসিলিটি। So let us talk about what is the role of the facilities. What is the role? Well, for the first role of the facility, because the first role of the facility is it helps, it makes responsiveness, it makes efficiency. Facility মানে আমরা বলেছি যে যত রকম এস্টাবলিশমেন্ট আছে, ফিজিক্যাল এস্টাবলিশমেন্ট, দোজ আর অল ফ্যাসিলিটিস। আর এটার মানে হচ্ছে যে যদি আপনি ফ্যাসিলিটির সংখ্যা বাড়ান, আমি রিপিট করছি, ফ্যাসিলিটিসের সংখ্যা বাড়ান, তাহলে এটা রেসপন্সিভ হবে। আর ফ্যাসিলিটিসের সংখ্যা যদি আপনি কমিয়ে দেন তাহলে এফিশিয়েন্ট হবে। আই রিপিট, তাহলে রোলটা কি? রোল হচ্ছে ফ্যাসিলিটিসের সংখ্যা যদি বাড়িয়ে দেন তাহলে এটা আপনি এফিশিয়েন্ট রেসপন্সিভ বানাতে পারবেন, আর ফ্যাসিলিটিসের সংখ্যা যদি কমিয়ে দেন তাহলে এটা আপনি এফিশিয়েন্ট হবে। কিভাবে হলো? আচ্ছা, যদি ফ্যাসিলিটিসের সংখ্যা আমরা বাড়িয়ে দেই তাহলে আমার কাস্টমার যিনি যেখানে থাকুক না কেন তার কাছাকাছি এটা পৌঁছে দেবে। তার মানে সে বলবে আমি এখন চাই, এখন পৌঁছে দেবে। কিন্তু আপনার ফ্যাসিলিটি যদি একটা হয়, ধরেন এই ফ্যাসিলিটিটা হচ্ছে আপনার মুগদাপাড়ায় আছে, সে ফর এক্সাম্পল ধানমন্ডি থেকে কেউ যদি বলে আমি এখন চাই, আপনি তাকে তখনই পৌঁছে দিতে পারবেন না, যেহেতু আপনার ফ্যাসিলিটিটা মুগদায়, একটা মাত্র ফ্যাসিলিটি মুগদায়। সো if anyone from Uttara wants it now, you are not able to provide that products that at that time, তাহলে আপনাকে এই প্রোডাক্টটা ওইখান থেকে পাঠাতে মিনিমাম 1.5-2 ঘন্টা সময় লাগবে উত্তরা পৌঁছে দিতে। তার মানে আপনি চাওয়া মাত্রই দিতে পারলেন না। চাওয়া মাত্রই দিতে পারবেন যদি আপনি ফ্যাসিলিটির সংখ্যা বাড়ান। তাহলে আপনার ফ্যাসিলিটি মুগদা থেকে না নিয়ে যদি আপনি ফ্যাসিলিটিকে উত্তরা একটা বানাতেন, তাহলে উত্তরার একটা কাস্টমার চাওয়া মাত্রই আপনি দিতে পারতেন, তাহলে রেসপন্সিভনেস বাড়তো। আই রিপিট, এরকম করে আপনি যত বেশি সংখ্যক ফ্যাসিলিটি বানাবেন তত বেশি আপনার রেসপন্সিভনেস তৈরি হবে। তার মানে কাস্টমার কি চায়? একটা যদি এরকম বলি কাস্টমার চাওয়া মাত্রই পেতে চায়, তাহলে এটাও তো একটা ডিমান্ড ফুলফিলমেন্টের বিষয়। যদি আপনি ফ্যাসিলিটিসের সংখ্যা বাড়ান তাহলে কাস্টমারের এই ডিমান্ডটা ফুলফিল করতে পারবেন। ফলে আমরা বলতে পারি ফ্যাসিলিটিসের সংখ্যা যত বেশি হবে রেসপন্সিভনেস তত বাড়তে থাকে, আর ফ্যাসিলিটিসের সংখ্যা যত কমে যাবে রেসপন্সিভনেস কমে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের এফিশিয়েন্সি বাড়বে, যেটা আমরা বলেছি there is a reverse relationship between these two. কেন কমে যাবে? কারণ একটা মাত্র এই দোকান অথবা একটা মাত্র ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, সেখানেই আপনার মাত্র ভাড়া দিতে হচ্ছে, ইলেকট্রিসিটি বিল মাত্র একটা দোকানের জন্য খরচ হচ্ছে। সো আলটিমেটলি ইউর সাপ্লাই চেইন উইল বি এফিশিয়েন্ট। তার মানে ফ্যাসিলিটি রোলটা হচ্ছে
যত বেশি হবে তত রেসপন্সিভ হবে, যত কম হবে তত এফিশিয়েন্ট হবে। সাপ্লাই চেইনের মধ্যে যদি আপনি ফ্যাসিলিটিকে বাড়ান তাহলে আপনার ক্যাপাসিটিও বাড়বে, ফলে আপনি বেশি ইনভেন্টরি রাখতে পারবেন, ফলে কাস্টমার বেশি বেশি কিনতে পারবে, রেসপন্সিভনেস। আর যদি কম রাখেন তাহলে আপনার ইনভেন্টরি কম থাকবে, ইনভেন্টরি কম থাকলে আপনার কাস্টমার কম কম কিনতে পারবে, ফলে রেসপন্সিভনেস কমে যাবে। ভেরি সিম্পল। যদি আপনার ফ্যাসিলিটির কথা চিন্তা করেন, এটা যদি শুধুমাত্র আমরা মানে নাম্বার অফ ফ্যাসিলিটির কথা চিন্তা করি, নাম্বার অফ ফ্যাসিলিটি না, ক্যাপাসিটি অফ ফ্যাসিলিটিও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন ক্যাপাসিটি যদি বেশি হয় তাহলে রেসপন্সিভনেস বাড়বে, ক্যাপাসিটি যদি কমায় দেন তো রেসপন্সিভনেস কমে যাবে, এফিশিয়েন্ট তৈরি হবে। সো আপনার একটা ফ্যাক্টরি 50 তালা নিয়ে তৈরি করেছেন, তাহলে আলটিমেটলি এটা অনেক বেশি রেসপন্সিভ হবে, বিকজ ইউ ক্যান মেক লটস অফ প্রোডাকশন, ইউর ক্যাপাসিটি উইল বি হায়ার, ইউ ক্যান মেক লটস অফ থিং, blah blah blah. So ultimately your responsiveness will be increased. But if you are thinking to make a facility within only 250 square feet, তাহলে আলটিমেটলি আপনার ইনভেন্টরি কম রাখতে হবে, সবকিছু কম রাখতে হবে, যেহেতু আপনার জায়গা নাই, ফলে আপনার এফিশিয়েন্সি বাড়বে কিন্তু রেসপন্সিভনেস কমে যাবে। ফ্যাসিলিটি বাড়া মানে হচ্ছে ফ্যাসিলিটি যত বাড়াবেন ট্রান্সপোর্টেশন কম কিন্তু একটা পর্যায় পর্যন্ত কমে যায়, ইনভেন্টরি কস্ট কিন্তু একটা পর্যায় পর্যন্ত কমে যাবে, রেসপন্স টাইমও কিন্তু একটা পর্যায় পর্যন্ত কমে যাবে, ঠিক আছে? কিন্তু একটা পর্যায়ের পরে like ATM booth. Thank you Bahuddin, thank you very much, nice example. আপনি যদি ফ্যাসিলিটি বাড়াতে থাকেন একটা সময় পর্যন্ত কিন্তু ট্রান্সপোর্টেশন কস্ট, ইনভেন্টরি কস্ট, এভারেজ ট্রান্সপোর্টেশন কস্ট, এভারেজ ইনভেন্টরি কস্ট কমতে থাকবে, হ্যাঁ? কিন্তু একটা পর্যায়ে গিয়ে আবার জাম্প করবে। ফর এক্সাম্পল ধরেন আমার একটা গাড়ি আমি কিনলাম, সো আমার একটা গাড়ি কিনলাম যেটা দিয়ে আমি র ম্যাটেরিয়াল আমার ম্যানুফ্যাকচারিং হাউস থেকে আড়ংয়ে বা কোনো একটা ইসলামপুরের দোকানে আমি পৌঁছে দিচ্ছি। ইসলামপুরের দোকানটা আমার না, হ্যাঁ, কিন্তু আমি আমার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ধানমন্ডিতে আমি এটা বানাই, পাঞ্জাবি বানিয়ে আমি ইসলামপুরে বিক্রি করছি, স্যার ফর এক্সাম্পল। এর জন্য আমি একটা গাড়ি কিনেছি। তো ওই গাড়িটা সকালবেলা যায় দিয়ে সারাদিন বসে থাকে, আর কোনো কাজ নেই। এখন যদি আপনি দুইটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বানান তাহলে একটা গাড়ি দিয়ে কিন্তু আপনি দু জায়গায় পাঠাতে পারতেন, তখন আপনার কিন্তু অ্যাভারেজ ট্রান্সপোর্টেশন কস্ট কমে যেত। তিনটা যদি ফ্যাসিলিটিস বানান তাহলে আরেকটু অ্যাভারেজ ট্রান্সপোর্টেশন কস্ট কমে যাবে। 4টা যদি বানান তাহলে অ্যাভারেজ ট্রান্সপোর্টেশন কস্ট কমে যাবে। কিন্তু 6 নম্বর যদি বানান, দেখা গেল একটা গাড়ি 5টা পর্যন্ত সে ঘোরাফেরা করতে পারে, তারপর আর টাইম নাই। ধরেন তাকে আপনি 10 ঘন্টা ডিউটি দিয়েছেন, এই 10 ঘন্টার মধ্যে সে 5টা ফ্যাক্টরিতে যেতে পারে, এর বেশি পারবে না, বিকজ গাড়িরও তো একটা ক্যাপাসিটি আছে, তারও তো একটা ক্যাপাসিটি আছে, সেও তো একটা পর্যায় পর্যন্ত গিয়ে বলবে আই ডোন্ট হ্যাভ এনি টাইম, রাইট? 6 নম্বরে যখন আপনি যাবেন তখন কিন্তু আবার ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যায়। সেটাও আমাদের সেভাবে আমাদের হিসাব করা রাখে, দ্যাট ইজ দ্য রোল অফ দ্য ফ্যাসিলিটি। এবং আপনি একটা চমৎকার ট্রেড অফ করতে পারেন, এফিশিয়েন্ট বানাবো কতটুকু এফিশিয়েন্ট বানাবো, রেসপন্সিভ বানাবো কতটুকু রেসপন্সিভ বানাবো। তাহলে আমরা ট্রেড অফটা করবো কিভাবে? ট্রেড অফ করবো নাম্বার অফ ফ্যাসিলিটিস এবং ক্যাপাসিটি অফ ফ্যাসিলিটিস দিয়ে আমরা একটা ট্রেড অফ বানাতে পারি। সো আপনার সিইও, যেমন আমরা শুরুতেই কথা বলছিলাম কে যেন আমাদের সিইওর কাছ থেকে অর্ডার নিবে, নামটা তো ভুলে গেলাম, কাকে যেন আমরা সাপ্লাই চেইন ম্যানেজার বানালাম আজকে? কাকে যেন? আদনান, হায়াত আদনান ভাই। আপনি নাই? হায়াত আদনান ভাই, আদনান আপনি চলে গেছেন? উনি নাই মনে হয়, উনি নাই, চলে গেছেন। জি স্যার, আদনান স্যার। জি ওকে স্যার, আসি স্যার। ও আছেন না, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আপনাকে যখন বলা হলো যে তাহলে আপনি রেসপন্সিভ সাপ্লাই চেইন তৈরি করেন, আপনার সিইও বললো আমরা তো ডিফারেন্সিয়েশনে বিশ্বাস করি, কাস্টমার ভ্যালুকে বিশ্বাস করি, কাস্টমার যা চাই সেটাকে আমাদের দিতে হবে, সেভাবেই দিতে হবে। তাহলে আদনান খান, আপনি তাহলে ফ্যাসিলিটি নিয়ে কি ডিসিশন নেবেন বলেন তো? হ্যালো হ্যালো, শুনতে পাইনি। আচ্ছা, হ্যালো আদনান আপনাকে হয়তো কোনো কারণে শুনতে পাচ্ছি না নাকি? মোহাম্মদ মনিরুজ্জামান আপনি আছেন? মোহাম্মদ মনিরুজ্জামান। হ্যালো হ্যালো, জি স্যার, আমি আছি। আচ্ছা মনিরুজ্জামান, ধরেন আমরা হায়াত আদনানকে সাপ্লাই চেইন ম্যানেজার না বানিয়ে আপনাকে বানিয়ে দিলাম, হ্যাঁ? আপনার সিইও আপনাকে বললো যে আমরা একটা এফিশিয়েন্ট সাপ্লাই চেইন বানাতে চাই, আমরা লো কস্ট প্রোভাইড করতে চাই, তাহলে আপনি এফিশিয়েন্ট সাপ্লাই চেইন বানাবেন, রাইট?
জি স্যার। তাহলে আপনার ফ্যাসিলিটি নিয়ে আপনার ফ্যাসিলিটি নিয়ে হ্যালো স্যার। তাহলে ফ্যাসিলিটি নিয়ে আপনি কি ডিসিশন দিবেন? ফ্যাসিলিটিস নিয়ে ডিসিশন দিব, ফ্যাসিলিটিস এর পরিমাণ বাড়াবো, কোয়ান্টিটি বাড়াবো। কোয়ান্টিটি হলো না তো কমাতে হবে স্যার। উল্টাটা বলে ফেলেছেন মনিরুজ্জামান, কমাতে হবে। হ্যাঁ, যদি বলে আমরা কস্ট লিডারশিপে পৌঁছাতে চাই তাহলে কিন্তু আমরা কমাতে হবে। ছোট্ট উদাহরণ দেই আপনাদেরকে। আমি একটা কেস স্টাডি তৈরি করেছিলাম অনেক আগে একটা ফার্মাসিউটিক্যালস এর উপরে, আমি নামটা বলছি না, বলেছিলাম কিনা আপনাদেরকে আমি ভুলেও গেছি। তো ওইখানে হয়েছে কি, যিনি একদম হেড চেয়ারম্যান আর কি, উনি আগে গুলিস্তানে ওষুধ বিক্রি করতো, পরে তো বাংলাদেশে বেশিরভাগ বড় লোক যারা ফ্যাক্টরি মালিক তারা এরকমই হয়েছে, বুঝছেন। তো আপনারা যদি বড় লোক হতে চান আপনাদেরকে মিনিমাম গুলিস্তানে বিক্রি করতে হবে, তাহলে ইউ ক্যান বি ওনার অফ এ ফ্যাক্টরি। যেমন আমাদের হাজি সেলিম, সেও নাকি পান বিক্রি করতো, আজকে আমরা শুনলাম। তো what a luck, you know, what a luck. তো যিনি গুলিস্তান ওষুধ বিক্রি করতো উনি এখন একটা ফ্যাক্টরি মালিক। এখন ওনার বয়স হয়ে গেছে অনেক বেশি, বাট হি ওয়াজ অলওয়েজ লুকিং ফর রিডাকশন অফ কস্ট। হি ওয়াজ অলওয়েজ লুকিং ফর রিডাকশন অফ কস্ট, বুঝছেন, অলওয়েজ। মানে ওষুধ বানাবে কিন্তু খরচ কম হবে। আর ওনার ছেলেরা যারা আজকালকার নতুন জামানার ছেলে আসছে, তারা যখন দায়িত্ব পেয়েছে, একটা ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়েছে, তারা বলে সেল বাড়াতে হবে। আর সেল বাড়াতে হলেই তো আপনি জানেন ওষুধ ফ্যাক্টরিতে এই ডাক্তারকে আপনার ফ্রি স্যাম্পল দিতে হয়, গিফট দিতে হয়, এসি লাগাই দিতে হয়। তো স্যার আমি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে আছি, আমি জানি স্যার। রাইট। তো এই যে তাহলে এখন যিনি চেয়ারম্যান সে বলে আমাদের সময় তো এগুলো কিছু লাগে না, এখন তোমরা শুধু এগুলো করে টাকা মেরে খাচ্ছ, খরচ কমাও। ও এখন চেয়ারম্যান হচ্ছে, ওই ডিপার্টমেন্টে বরাদ্দ দেয় না, বুঝছেন। যে ডিপার্টমেন্টে এরকম ফ্রি দেয়, হ্যাঁ, ওদের একটা ডিপার্টমেন্টের নাম আছে আমি ভুলে গেছি, ওই ডিপার্টমেন্টে বরাদ্দ দেওয়া কমাই দিছে। তাহলে এখন তো সেল বাড়াবে কিভাবে বলেন তো? তাহলে দুইটা কিন্তু মিললো না, দেখছেন, জিনিসটা কিন্তু মিললো না। ফলে এর জন্য নাম্বার 1 ছিল এক সময় কার এই কোম্পানিটা, আস্তে আস্তে সে এখন 14 নম্বরে চলে এসেছে, নাম্বার 14, মানে পারে নাই, মার্কেটের সাথে তাল মিলিয়ে চলতে পারে নাই। তাহলে এরকম প্রবলেম হবে যদি আপনি তাল মিলিয়ে চলতে না পারেন। তো আপনার সিও যদি বলে আপনাকে কস্ট লিডারশিপে যাব, তাহলে আপনার এফিশিয়েন্ট সাপ্লাই চেইনে যেতে হবে। আর এফিশিয়েন্ট সাপ্লাই চেইনে যেতেই আপনাকে ফ্যাসিলিটি কমাই দিতে হবে। কতটুকু পর্যন্ত কমাবেন কে অ্যানসার দিতে পারবে? কতটুকু পর্যন্ত কমাবো আমি? অপটিমাম। জামিল বুঝতে পারিনি। স্যার অপটিমাম লেভেল পর্যন্ত রাখবো। অপটিমাম লেভেল পর্যন্ত। থ্যাংক ইউ। মানে যদি স্যার ফ্যাসিলিটি কমাইতে হয় আমাকে দুইটাই কনসিডারেশন। রাইট, জামিল আহমেদ একদম পারফেক্ট ধরেছে। আমরা অপটিমাম লেভেল পর্যন্ত কমাবো। অপটিমাম লেভেল কোনটা যে আমরা বলেছিলাম? থ্যাংক ইউ জামিল আহমেদ। আমরা বলেছিলাম যে ফ্যাসিলিটি বাড়ালে একটা সময়কে কিন্তু এভারেজ ট্রান্সপোর্টেশন কস্ট, এভারেজ ইনভেন্টরি কস্ট কমে যায়। তাহলে আপনাকে অপটিমাম নাম্বার অফ ফ্যাসিলিটিকে ফাইন্ড আউট করতে হবে। অপটিমাম ক্যাপাসিটি অফ ফ্যাসিলিটিকে ফাইন্ড আউট করতে হবে, তাইলে কিন্তু আপনি পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি কস্ট লিডারশিপে যেতে পারবেন। ওকে, আমরা জাস্ট একটা উদাহরণ দিয়েছি। আচ্ছা, মাঝখানে একজন হ্যান্ড রেজ করেছিলেন, আমি তো ওনাকে খুঁজে পাচ্ছি না, উনি মনে হয় আবার হ্যান্ড রেজটা বাদ দিয়ে দিয়েছেন। কে যেন? আনিসুর রহমান মনে হয়, তাই না? জি স্যার। জি বলেন। স্যার ওই মানে ফ্যাসিলিটি বাড়ানোর ব্যাপারে স্যার কথা বলতে চাচ্ছিলাম। যেমন স্যার আমাদের এলপিজি প্ল্যান্ট আছে, এটা হচ্ছে খুলনাতে। এখন আমরা স্যার যখন একটা ট্রাকে করি সিলিন্ডার ট্রান্সপোর্ট করি, আমি যদি চিন্তা করি রংপুর বা ঠাকুরগাঁও অথবা কক্সবাজার, দেখা যাচ্ছে যে আমার পার সিলিন্ডারে ট্রান্সপোর্ট কস্ট মোর দেন 100 টাকা চলে আসে। আচ্ছা, এখন আমরা যদি এখন রংপুরে অথবা চিটাগাং জোনে একটা প্ল্যান করে ফেলি, একটা হয়তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কিছু হবে, তখন দেখা যাবে যে আমি ওই প্ল্যান থেকে যখন সাপ্লাই করবো হয়তো আমার 20 টাকা চলে আসবে। কিন্তু তাহলে আলটিমেটলি আমাকে কিন্তু ফ্যাসিলিটি বাড়ানোই লাগতেছে আমাকে কিন্তু। রাইট, ফ্যাসিলিটি বাড়ানো লাগছে। ফ্যাসিলিটি বাড়ালে, এটিতে বললাম অপটিমাম লেভেল পর্যন্ত আপনি বাড়াবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কস্ট লিডারশিপ হবে। এখন যদি আপনি মনে করেন আব্দুল জব্বার স্যার বলছে ফ্যাসিলিটি কমাইলেই এফিশিয়েন্ট হবে, এর জন্য আমি একদম কমিয়ে একটা বানিয়ে ফেললাম, তাহলে কিন্তু আপনার লাভ হবে না, বুঝছেন না। এই জন্য বুঝে নিতে হবে যে কমাতে হবে কতটুকু পর্যন্ত কমাবো, হ্যাঁ, ট্রেড অফটা করবো কতটুকু পর্যন্ত ট্রেড অফ করবো সেটা কিন্তু বুঝে নিতে হবে। হ্যাঁ, এই জন্য আমরা বলে থাকি যে অন্ধের মতো অনুসরণ করবেন না, বুঝে নিয়ে। অনুসরণ যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন, বিকজ অনুসরণ করলে আপনি শিখলেন না। এর জন্য শিখে নিয়ে
আমরা ফ্যাসিলিটিকে কমাবো, তাহলে আমরা এফিশিয়েন্ট বানাবো, কিন্তু অবশ্যই একটা অপটিমাম লেভেল পর্যন্ত বানাতে হবে। এটা টক অ্যাবাউট ফ্যাসিলিটির অনেক রকম টাইপস আছে। হ্যাঁ, ফ্যাসিলিটি টাইপস হতে পারে, দেয়ার মাইট বি মেনি টাইপস অফ দ্য ফ্যাসিলিটিস। যে ধরেন একটা টাইপ হতে পারে ফ্লেক্সিবল ফ্যাসিলিটিস। ভালো করে বুঝে নিন, হয়তো এগুলো আপনাদের কোম্পানিতে কাজ করার সময় এগুলো লাগতে পারে, চিন্তা করতে হতে পারে। হ্যাঁ, একটা হতে পারে ফ্যাসিলিটি ফ্লেক্সিবল ফ্যাসিলিটি, আরেকটা হতে পারে ফ্যাসিলিটি ডেডিকেটেড ফ্যাসিলিটি। ডেডিকেটেড ফ্যাসিলিটি কোনটা? যেমন একটা পার্টিকুলার প্রোডাক্টই শুধু এখানে, একটা পার্টিকুলার প্রোডাক্টই শুধু এখানে হয়, আর কিছু হয় না। ডেডিকেটেড, সো দ্য ফ্যাসিলিটি ইজ ডেডিকেটেড ফর প্রোডিউসিং দিস অনলি। আর ফ্লেক্সিবল ফ্যাসিলিটি মানে হচ্ছে যেখানে ফ্যাসিলিটি তৈরি করে রেখেছেন যেখানে নানান কাজ হতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি একটা ফ্লোর ভাড়া করি, তাহলে আমি এই ফ্লোরের মধ্যে আপনাদেরকে পড়াবো, আবার যখন পড়াবো না তখন বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া দিব, আবার যখন বিয়ের অনুষ্ঠান থাকবে না তখন আমি এটাকে সিনেমা দেখানোর জন্য অনুষ্ঠান করব। মানে আমি একটা ফ্যাসিলিটিকে নানান কাজে ব্যবহার করবো। সো মাই ফ্যাসিলিটি ইজ ফ্লেক্সিবল ফ্যাসিলিটি। অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ক্লাসরুম শুধু ক্লাসরুমই হয়, আর কোনো কিছু হয় না। এখানে কোনোদিন একটা কাপড় বিক্রি হয় নাই, কোনোদিন কাপড় বানায়ও নাই, কোনোদিন বিয়ের অনুষ্ঠানও হয়নি। দ্যাট ইজ এ ডেডিকেটেড ফ্যাসিলিটি। তাহলে আমরা যখন ফ্যাসিলিটির কথা চিন্তা করতে পারি, তখন আমরা ফ্লেক্সিবল ফ্যাসিলিটি বানাতে পারি, ডেডিকেটেড ফ্যাসিলিটি বানাতে পারি। সো অপটিমাম যে ফ্যাসিলিটির নাম্বারের কথা আমরা বলছি, সেটা আপনি এখন চিন্তা করবেন, কয়টা ডেডিকেটেড বানালে সুবিধা হয়, কয়টা ফ্লেক্সিবল বানালে সুবিধা হয়। কেন আমি কথা বললাম? কারণ আপনার ডিমান্ড তো সবসময় সেম থাকবে না, যেহেতু পিক সিজন থাকে, অফ পিক সিজন থাকে। যেমন একটু আগে যিনি এই সাপ্লাইয়ের কথা বলেছেন, যে সিলিন্ডার, তার উদাহরণ যদি দেখি, যদি এরকম ডিমান্ড ফ্ল্যাকচুয়েশন করে, আপনি জানেন না কখন ডিমান্ড, পিক সিজন কখন। সো পিক সিজনে আপনার 2-3টে ফ্যাসিলিটিকে চালাই দিতে হবে, সেখান থেকে প্রোডাকশন হবে, দিয়ে দিবেন। আর যখন পিক সিজন হবে না, তখন সেই সমস্ত ফ্যাসিলিটিকে আপনি অন্য একটা কাজে ব্যবহার করবেন। তাইলে আপনার সাপ্লাই চেইনের ফ্যাসিলিটি হবে ইফেক্টিভ। আপনি যেটা চাচ্ছেন সেভাবে আপনি সাপ্লাই চেইনকে তৈরি করতে পারবেন। আর যদি এরকম না করেন, এই ক্লাসিফিকেশন না করেন, ফ্লেক্সিবল অথবা ডেডিকেটেড না করেন, তাহলে আপনার সাপ্লাই চেইনটা মানে অসম্পূর্ণ থেকে যেতে পারে। হ্যাঁ, সো देयर ইজ এ চান্স টু মেক ইট মোর নাইস। অথবা আপনার সাপ্লাই চেইন হতে পারে প্রোডাক্ট ফোকাস সাপ্লাই মানে ফ্যাসিলিটি হতে পারে। সরি, আমি সাপ্লাই চেইন বলে ফেলেছি ভুল করে। देयर ইজ এ ফ্যাসিলিটি। How can be your facility? It can be a product focused facility. তার মানে all the functions are going to the product. তার মানে ম্যানুফ্যাকচারিং হয় একটা প্রোডাক্ট, সেলস হয় এখানেই, অ্যাকাউন্টিং হয় এখানেই, রিপেয়ারিং হয় এখানেই। তার মানে একটা ফ্যাসিলিটি তৈরি করেছেন যেখানে সবকিছু হয়। There is a product focused facilities you are developing. Product focused facilities অথবা function focused facility হতে পারে। হ্যাঁ, যেমন এখানে শুধু সেল হয়, এই ফ্যাসিলিটি তৈরি করেছে যেখানে শুধু সেল হয়। কি সেল হয়? যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট সেল, সব প্রোডাক্ট। শুধু এখানে সেলটা হয়, সেল ইজ ফিক্সড বাট প্রোডাক্ট ইজ নট ফিক্সড। দেয়ার মাইট বি মাল্টিপল প্রোডাক্টস। আর একটা হতে পারে প্রোডাক্ট ফোকাস, মানে প্রোডাক্ট ইজ ফিক্সড, ফাংশনস আর যে কোনো ফাংশন এখানে আসতে পারে। সেভাবে আপনি আপনার ফ্যাসিলিটিকে সাজাতে পারেন। ফ্যাসিলিটি সেন্ট্রালাইজড হতে পারে, ডিসেন্ট্রালাইজড হতে পারে। সেন্ট্রালাইজড হতে পারে, তার মানে একটা ফ্যাসিলিটি সেন্ট্রালাইজড, সেখান থেকে আপনি পাঠাবেন। অথবা ডিসেন্ট্রালাইজড ফ্যাসিলিটি, প্রত্যেকটা ফ্যাসিলিটি নিজস্বভাবে ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখতে পারে। ওকে, এভাবে করে আপনি ফ্যাসিলিটিকে সাজাতে পারেন। অথবা ফ্যাসিলিটিকে আপনি সাজাতে পারেন প্রক্সিমিটি, কাছাকাছি যাবে না দূরে থাকবে, কাস্টমারের কাছে থাকবে না দূরে থাকবে। অথবা ফ্যাসিলিটিকে সাজাতে পারেন ক্যাপাসিটির উপর বেস করে, হাই ক্যাপাসিটি, লো ক্যাপাসিটি। আমরা আল্লাহ তাআলা যদি সবকিছু ঠিক রাখে, আমি যদি থাকি, আপনারা যদি থাকেন, তাহলে আমরা চ্যাপ্টার 5 এ ক্যাপাসিটি নিয়ে অঙ্ক করব এক্সেলে। হ্যাঁ, এখন আমি জানি না যে অনলাইনে কত সহজ করে করতে পারবো, আই ডোন্ট নো। আমরা যখন ক্লাসরুমে করাই, ল্যাবে ক্লাসগুলো করাই, তখন তো ধরে ধরে শেখাতে পারি। সো এই অনলাইনে এটা কতটুকু সম্ভব আর আপনাদের এক্সেল নিয়ে কতটুকু আইডিয়া আছে সে সম্পর্কে আমার কোনো ধারণা নাই। সো আজকে তোমরা 3 নম্বর চ্যাপ্টার করছি, 4 নম্বর চ্যাপ্টার করবো, তারপর 5 নম্বর চ্যাপ্টার। 5 নম্বর চ্যাপ্টার আমরা ক্যাপাসিটি দিয়ে, মানে একটা প্রোডাকশন ক্যাপাসিটি দিয়ে আমরা সিলেক্ট করব কোন ক্যাপাসিটিতে গেলে, কোন লোকেশনে গেলে সবচেয়ে খরচ কম হয়। আমরা মাইক্রোসফট এক্সেলে সলভার দিয়ে, একটা ফাংশন আছে যেটা সবসময় থাকে না, এটা অ্যাড করে নিতে হয়। ওই সলভার দিয়ে আমরা প্রমাণ করব যে কোন ক্যাপাসিটি কতটুকু হলে
এবং কোন কোন লোকেশনে হলে সবচাইতে খরচ কম হবে সেটা আমরা অঙ্ক করে বের করে ফেলতে পারবো। খুবই মজা লাগবে যদি আমরা যদি সাকসেসফুলি সেটাকে করাতে পারি, তাহলে খুবই মজা পাবেন আমার ধারণা, বিকজ ইট ওয়ার্কস অ্যাজ আ ম্যাজিক, যেটা আপনি আমরা অধীর আগ্রহে ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, তো দেখা যাক আমরা কতটুকু পারি। সো এই হচ্ছে আপনার টাইপস। এখন এই টাইপস দিয়ে এই যে এতগুলো টাইপস পড়লাম না, এই টাইপস এর মানে কি? আমরা তো সবগুলোকে ধরে ধরে আর সলিউশন করতে পারবো না, না? এই টাইপস এর মানে হচ্ছে বেসড অন দিস টাইপস ইউ ক্যান মেক দ্য ট্রেড অফ। আই রিপিট, বেসড অন দিস টাইপস আপনি ট্রেড অফ করবেন, আপনি রেসপন্সিভ বানাবেন অথবা এফিশিয়েন্ট বানাবেন বেসড অন দিস টাইপস। আপনি এখন এই টাইপস গুলোকে নিয়ে চিন্তা করবেন, ভাববেন কোন টাইপস হলে এফিশিয়েন্ট হয়, কোন টাইপসকে নিয়ে আসলে রেসপন্সিভ হয়, কোন টাইপসের সংখ্যা বাড়ালে রেসপন্সিভ হয়, কোন টাইপসের সংখ্যা কমালে এফিশিয়েন্ট হয়। এইভাবে চিন্তা করে আপনি আপনার সাপ্লাই চেইনকে সাজাবেন। দ্যাট ইজ ইউর ফার্স্ট ড্রাইভ, দিস ইজ ইউর ফার্স্ট ড্রাইভ। ওকে, এখন আমরা বুঝবো কিভাবে আমার এই ফ্যাসিলিটিটা কিরকম, মানে এটা আমরা বুঝবো কিভাবে মাই ফ্যাসিলিটি ইজ ওয়ার্কিং প্রপারলি অর নট। সো একটা পদ্ধতি হচ্ছে ক্যাপাসিটির মাধ্যমে আমার ক্যাপাসিটি কতটুকু সেটা দিয়ে মেজার করতে পারি, কোন ফ্যাসিলিটির ক্যাপাসিটি কতটুকু। আমার 4টা ক্যাপাসিটি আছে, কোনটার ক্যাপাসিটি, আমাদের 4টা ফ্যাসিলিটিস আছে, কোন ফ্যাসিলিটিসটা কতটুকু ভালো সেটা ক্যাপাসিটি দিয়ে আমরা ফাইন্ড আউট করতে পারি। ইউটিলাইজেশন রেট দিয়ে আমরা বুঝতে পারি কতটুকু ভালো। আইডিয়াল টাইম, সেটআপ টাইম দিয়ে আমরা বুঝতে পারি ফ্যাসিলিটিটা কতটুকু বেটার কাজ করছে। প্রোডাকশন কস্ট পার ইউনিট দিয়ে আমরা বুঝতে পারি ফ্যাসিলিটি কতটুকু ভালো করছে। প্রত্যেকটা ফ্যাসিলিটিতে কোয়ালিটি লস হতে পারে, কোয়ালিটি লস দিয়ে আমরা বুঝতে পারি হুইচ ফ্যাসিলিটি ইজ ওয়ার্কিং বেটার অর নট। সাইকেল টাইম অফ প্রোডাকশন, সাইকেল টাইম, একটা প্রোডাকশনের সাইকেল টাইম কতটুকু হয় সেটা দিয়ে বুঝতে পারি। ফ্লো টাইম এফিশিয়েন্সি, মানে একবার ঢুকিয়ে দিলে এফিশিয়েন্সি কতটুকু হয়, মানে ম্যাটেরিয়াল ফ্লোস সেটা দেখতে পারি। প্রোডাকশন সার্ভিস লেভেল, সেটা দিয়ে আমরা ফাইন্ড আউট করতে পারি কতটুকু প্রোডাকশন হচ্ছে, ক্যাপাসিটির পারফরমেন্স কেমন হচ্ছে, থ্রু ফ্যাসিলিটিস এর পারফরমেন্স কেমন হচ্ছে। ওকে, সো এইরকম ম্যাট্রিক্স দিয়ে আমরা কিন্তু ফাইন্ড আউট করতে পারি আমাদের ফ্যাসিলিটিস গুলো কেমন পারফর্ম করছে, ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা প্রথম ড্রাইভার নিয়ে কথা বলেছি, মানে চেষ্টা করেছি প্রথম ড্রাইভার নিয়ে আমরা ডিটেলস কথা বলতে, কারণ এটা প্রথম ড্রাইভার। পরবর্তীগুলো নিয়ে এত ডিটেলস কথা বলবো না, যেহেতু আপনাদের মাথায় একটা আইডিয়া চলে এসেছে অ্যাটলিস্ট যে রেসপন্সিভ কিভাবে হয় এবং এফিশিয়েন্ট কিভাবে হয়। আই থিংক সো এসেছে না একটু আইডিয়া? জি স্যার, এসেছে স্যার। জি স্যার। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারেন এখন। Okay, so let us move on the second one, inventory. হ্যাঁ তো ইনভেন্টরি কে আমি যদি আপনাদের সামনে একটা জটিল কোশ্চেন দাঁড়া করিয়ে দিই, হ্যাঁ, দেখি আপনাদের মতামতটা কি হয়। ইনভেন্টরিটা কি একটা রং? এটা কি একটা ভুল? ইনভেন্টরি বলতে সাধারণত আমরা সব ধরনের র মেটেরিয়াল কে বুঝি, ফিনিশ গুড বুঝি, ওয়ার্কিং প্রোগ্রেস বুঝি, সবগুলোকে বলি। তার মাঝখানে পেয়ার পার্টসও থাকতে পারে। তো আমার কোশ্চেনটা হচ্ছে ইনভেন্টরি কি একটা ভুল? মানে ক্যান উই সে যে আমি ভুল করেছি তাই ইনভেন্টরি হয়েছে, এরকম কি? না স্যার। হ্যাঁ স্যার, হতে পারে স্যার। যেমন পুলক চন্দ্র দাস আপনি বলছেন হতে পারে, কেন বলেন তো দেখি? যদি স্যার আমার ডিমান্ড এস্টিমেশনে আমার ফ্লাকচুয়েট করতে পারে, তো সেইখানে আমি ইনভেন্টরি ভুল করে বসতে পারি। আমি যদি মানে পুলক চন্দ্র দাসের কথা ধরে বলি, আপনি যদি এক্স্যাক্টলি জানতেন, রাবেল শুনে নিন, আপনি কিন্তু হ্যাঁ বলেছেন, হ্যাঁ আপনি কিন্তু না বলেছেন, ভালো করে শুনে নিন। আপনি যদি জানতেন আপনার কয়টা প্রোডাক্ট বিক্রি হবে, তাহলে কি আপনি অতিরিক্ত বানাতেন? আপনি যদি জানতেন আপনার এক্স্যাক্টলি কয়টা প্রোডাক্ট বিক্রি হবে, তাহলে কি আপনি বেশি র মেটেরিয়াল আনতেন? না স্যার। আপনি যদি জানতেন আপনার কতগুলো বিক্রি হবে, তাহলে কি আপনি এক্সট্রা মেশিন নিয়ে আসতেন? আমি অ্যাকচুয়ালি হ্যাঁ বলেছি স্যার, ওটা বেস করে আমি যে আরএমটা কিনবো স্যার, এটা তো আমি বেসড অন ফোরকাস্টিং প্ল্যানের উপর বেস করে আরএমটা কিনবো স্যার। চমৎকার রাবেল। ইফ দ্যাট ইজ রং স্যার, দেন ইনভেন্টরি রং। রাইট, ইনভেন্টরিটা এটা আসলে আমরা তো জানি না আসলে আমার কতটুকু বিক্রি হবে, ডিমান্ড কতটুকু জানি না, এর জন্য আমরা সেফগার্ড থাকার জন্য ইনভেন্টরি রেখে দিই।
ভালো করে বুঝিয়ে নিন বিষয়টা, বুঝছেন? সো উই ডোন্ট নো our demand. For that reason, we don't know how much we should produce, and we don't know how much raw material we should keep to make further production. So we don't know this. As we don't know the exact thing, exact demand, for that reason, to make a safeguard, we have to keep the inventory. যদি লেগে যায় তাহলে তো লেগে গেল, আর না লেগে গেলে আপনি লস খেয়ে গেলেন, বুঝছেন? তো যদি লেগে যায় তাহলে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে আপনি প্রোডাকশন করলেন আবার বিক্রি করে দিলেন, চমৎকার হয়ে গেল। আর যদি ডিমান্ড না তৈরি হয় তাহলে কিন্তু আপনার র মেটেরিয়াল পচে যাবে। সো আলটিমেটলি আপনি ভুল করেছেন, ভুলের মাসুল দিয়েছেন। সো ইনভেন্টরিকে আমরা একটা রং বলি। রংটা কেন বলছি, যদি আমরা প্রপারলি একটা ডিমান্ড ফোরকাস্টিং করতে পারতাম তাহলে এটাকে রং হতো না, তাহলে আমরা একদম এক্স্যাক্টলি অতটুকুই বানাতাম যতটুকু আমার বিক্রি হতো। ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনটি না থাকতো যদি, তাহলে আমার ইনভেন্টরি থাকতো না। ইফ দেয়ার ইজ নো ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনটি, তাহলে আমার কোনো ইনভেন্টরি লাগতো না। এর জন্য আমরা একটা ইচ্ছা করে ইনভেন্টরি রাখি, কারণ আমরা জানি যে আমরা জানি না কতটুকু ডিমান্ড আছে। স্যার কথা বলবো স্যার? ইনভেন্টরি থাকবে ইনভেন্টরি টার্নওভারের উপর বেস করে স্যার। এম আই রাইট স্যার? রাইট স্যার হ্যাঁ স্যার স্যার কিন্তু স্যার গার্মেন্টস সেক্টরে ইনভেন্টরি হয় কিন্তু স্যার ফোরকাস্টের উপরে বা ডিমান্ডের উপর করে তারপরে কিন্তু স্যার আইটেমগুলো কেনা হয়। সো এই ক্ষেত্রে কিভাবে স্যার রং হবে স্যার? যেহেতু আমার কয়টা বোটাম লাগবে, আমার কয়টা চেন লাগবে, বা আমার কয়টা মানে যা অ্যাকসেসরিজ লাগবে সেটা কিন্তু স্যার অলরেডি মানে ডিমান্ডে দেওয়াই আছে। আমি ওই ডিমান্ড অনুসারেই কি করতেছি, আমি আইটেমগুলো ইন হাউস করছি। এই ক্ষেত্রে কি করে স্যার ইনভেন্টরি রং হচ্ছে স্যার? ইনভেন্টরি এখন ধরেন আপনি তো এই সবগুলোকে এনে রেখে দিচ্ছেন, হ্যাঁ, সবগুলোকে কিন্তু আপনি কিনে এনে আপনার ওয়্যার হাউসে রেখে দিচ্ছেন। আপনি তা করলেন কেন? আপনি তো জানেনই আপনার কয়টা বানাইতে হবে, তাহলে একটা একটা করে কিনতেন, একটা একটা করে বানাইতেন, তাই না? সেটা তো আপনি করেন নাই। আপনি চিন্তা করেন, যদি আমি এই বোতামটা না পাই, যদি আমি কাপড়টা না পাই, আমি স্যার একটু বলি যে প্রোডাকশনে যেতে হলে, আমরা প্রোডাকশনে যখন যাই স্যার, গার্মেন্টস প্রোডাকশনে যেতে হলে অবশ্যই আমাকে কিন্তু অ্যাকসেসরিজ গুলো ইন হাউস করার পরে at least 80 to 90% অ্যাকসেসরিজ ইন হাউস করার পরে আমরা প্রোডাকশনে যাই স্যার। আর বাকিগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে কোশ্চেন যে আপনি যাবেন কেন, আপনি গেলেন কেন, আপনি 80% রাখার পর আপনি গেলেন কেন স্যার? আমি প্রোডাকশনে কিভাবে যাব? আমার তো সাথে সাথে স্যার সবগুলো অ্যাকসেসরিজের দরকার হবে। একটা রিস্ক থেকে যায় না? যদি আমি 80% না ঠিক করে যাই, তারপরে যদি না পাই, তাহলে একটা রিস্ক থেকে ফ্যাসিলিটির ক্যাপাসিটি কম হতো এবং আপনি কিন্তু ইজিলি খরচ বাঁচিয়ে ফেলতে পারতেন অনেক। আমরা যেরকম আপনি বলছেন যে সবকিছু অর্ডার কনফার্ম হওয়ার পর আপনি রাখছেন, আসলে কিন্তু অর্ডার কনফার্ম হয়েছে, কিন্তু বাদ বাকি অনেক কিছু কনফার্ম হয়নি, আর কনফার্ম হয়নি বলেই কিন্তু আমরা আসলে সেফগার্ড থাকার জন্য, আমি আমাদের ডেফিনিশন বলেছি, সেফগার্ড থাকার জন্য কিন্তু আমরা আসলে ইনভেন্টরি রাখি, নাহলে ইনভেন্টরি রাখতাম না। ফর এক্সাম্পল, গার্মেন্টস ফ্যাক্টরি তো অনেক হিউজ বিষয়, এবং এই গার্মেন্টস ফ্যাক্টরি যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয় এখান থেকে অনেক আবার বেঁচেও যায়, হ্যাঁ। কিন্তু আমরা যদি একটা ছোট্ট পান দোকানের কথা বলি, হ্যাঁ, যে হচ্ছে গলায় পান নিয়ে বিক্রি করছে, হ্যাঁ, তো সেও তো ধরেন 10টা পান এক্সট্রা কিনছে, 10টা পান কিনে কিন্তু সে রেখে দিচ্ছে, সে কিন্তু, এবং এই পান নিয়ে ঘুরতে একটা একটা কাস্টমারকে বিক্রি করছে, তবে 10টা পান কিন্তু সে ইনভেন্টরি হিসেবে রেখে দিচ্ছে না। সেও যদি জানতে পারতো তাহলে কিন্তু সে 10টা পান কিনতো না, সে একটা একটা করে পান কিনতে, একটা একটা করে বিক্রি করতো। সে ফর এক্সাম্পল উদাহরণ যদি এভাবে দিই, আমি যদি একটা বিল্ডিং বানাই, ধরেন যারা কি বলে না, কনস্ট্রাকশনের কাজ করে, ওই যে কি বলে না, ওই যে টেন্ডার নেয়, টেন্ডার নিচ্ছে, এখন পাথরের সাপ্লাই দিতে হয়, তখন সে কিন্তু পাথর কিনে রাখে না, হ্যাঁ, সে কিন্তু পাথর ওই যখন সাপ্লাই দিবে তখন ওইখানে গিয়ে পাথরটা কিনে পাঠিয়ে দেয়, ও কিন্তু ইনভেন্টরি রাখে। আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। আপনার 50 গাড়ি পাথর দিতে হবে, 50 গাড়ি পাথর দিতে হবে, সে কিন্তু 50 গাড়ি পাথর জমিয়ে রাখে না, সে ওই স্পটে গিয়ে 50 গাড়ি পাথর কিনে পাঠিয়ে দেয়, পার গাড়ি থেকে সে 50 টাকা করে লাভ রাখে, এভাবে করে রাখে, সে কিন্তু ইনভেন্টরি রাখছে না। সো
ইফ দেয়ার ইজ এনি মেকানিজম তাহলে আপনি ইনভেন্টরি রাখতেন না, বিকজ ইনভেন্টরি না রাখলে আপনার কিন্তু অনেক খরচ বেঁচে যায়। আমরা বোঝাতে পেরেছি তো না? থ্যাংক ইউ রাবি, থ্যাংক ইউ। বলেন। এটা স্যার অনেক সময় রং। আমি যেমন বলি, আমি অ্যাকচুয়ালি আছি স্যার ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডে। ডিউ টু কোভিড স্যার আমাদের ফ্যাক্টরি এখন পর্যন্ত মানে ওপেন হয় নাই, এখন পর্যন্ত ক্লোজ। আমাদের এখানে 6টা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে মোংলা ইপিজিতে স্যার। আমাদের অ্যাকচুয়ালি এফজি টু র ম্যাটেরিয়াল পর্যন্ত অলমোস্ট 750 crore স্যার আমাদের ইনভেন্টরি আছে। অ্যাকচুয়ালি এটা অলমোস্ট 6 মান্থ 7 মান্থ ধরে এটা কিন্তু স্যার আছে। দ্যাট মিন্স এটা আমরা বলতে গেলে এটা এখন রং, বিকজ আমরা তো এটা অ্যাকচুয়ালি গেস করতে পারি না জাস্ট টাইম যে এই সিচুয়েশনটা ক্রিয়েট হবে। রাইট রাইট, সো দ্যাট ইজ হোয়াট আই এম টকিং। আমরা আসলে যদি গেস করতে পারতেন তাহলে কি আপনি রাখতেন বলেন? না না, তা তো অবশ্যই না স্যার। অলরেডি স্যার আমাদের এখনো অর্ডার আছে, অন অর্ডার। আমাকে সেটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এই মালগুলো আসবে না যতক্ষণ পর্যন্ত আমাদের ফ্যাক্টরি চালু না হবে, আমাদের র ম্যাটেরিয়াল গুলো ফিনিশ না হবে। এই অর্ডার গুলো সব হোল্ড। থ্যাংক ইউ রাবেল। আপনি যদি এই মানে মনিরুজ্জামান আপনি তো অ্যাড করলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। রাবেল আপনাকে থ্যাংক ইউ দিচ্ছি। যদি আপনি এই কথাটা না বলতেন তাহলে কিন্তু আমরা এতগুলো আলোচনা করতাম না, বুঝছেন? দিস শুড বি দ্য নলেজ, দিস শুড বি দ্য নলেজ। হ্যাঁ, এভাবে কিন্তু নলেজ গেইন হয়। হ্যাঁ, জুবাইর আহমেদ বলছেন কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ইনভেন্টরি প্লে এ ভাইটাল রোল টু স্মুথ প্রোগ্রেস। অবশ্যই জুবাইর আহমেদ, অবশ্যই কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট হয়। আপনি ইট কিনে রেখে না দিলে আপনি মানে বিজনেস বিল্ডিং বানাতে পারছেন না। তো এর জন্য কনস্ট্রাকশনে ইনভেন্টরি খুব গুড রোল প্লে করে। যাই হোক, ইনভেন্টরিটা আমরা যখন বলি, আমরা যখন ইনভেন্টরি পড়াই তখন আমরা ইনভেন্টরিকে কিন্তু একটা কস্ট সেন্টার হিসেবেই দেখি। হ্যাঁ, এর জন্য আমরা খুব শব্দ হচ্ছে, যদি একটু একটা মিউট করতেন প্লিজ। ইনভেন্টরি কিন্তু আসলে একটা কস্ট সেন্টার। মানে আপনি যদি একদম ফ্রিলি মানে ফ্রম ইউর হেড আপনার যত রকম কনসেপ্ট আইডিয়া যা আছে সব ফেলে দিন, তাহলে আপনি একদম বিশ্বাস করে নেন যে ইনভেন্টরি ইজ এ কস্ট সেন্টার, বিকজ you are not using it. You are not using it, you are just keeping it at the warehouse. Your inventory or the finished goods, whatever you say, your raw material or the finished goods, what you are doing, you are just keeping the inventory at the warehouses. যেমন আমরা বলেছিলাম, আপনারা কেস করেছিলেন গত ক্লাসে, যারা করেননি তাদের জন্য খুব মুশকিল, যারা করেছেন তাদের জন্য খুব ভালো হবে। যেমন আমরা বলেছিলাম ডাল ফ্যাক্টরি গুলো খুব বড় হয়, ফরিদপুরের ডাল কারখানাগুলো, পালস মিল গুলো বড় হয়। মনে আছে কেন বড় হয় বলেছিলাম? মনে আছে? আপনারা কারা কারা কেস করেছিলেন মনে নাই? জি, ওখানে শুকানোর জন্য প্রচুর জায়গা লাগে। সর্টিং করে দিল অনেক মানে ময়লা থাকে, ময়লাগুলো সব পরিষ্কার করে দাও। রাইট, ডালগুলো যখন আসে তখন আবার রেখে দিতে হয়। সিজনাল ছিল, কি ছিল? সিজনাল না? চমৎকার। তার মানে ডাল যখন আসে, ডাল তো সিজনে আসে, সিজন থেকে যখন আসে তখন আপনাকে রেখে দিতে হচ্ছে। এটা তো কৃষক তার বাড়িতে রেখে দিবে না, বুঝলেন না? আপনাকে কিনলে সেটা আপনাকে রেখে দিতে হবে। তো রেখে দেওয়ার জন্য আপনাকে জায়গা লাগবে, আবার সেটাকে শুকাইতে হয়, শুকানোর জন্য জায়গা লাগে। আবার ডালটা যখন বাছাই করে আপনি সুন্দর বস্তা করে ভরে রাখেন, সেটাকেও কিন্তু রেখে দিতে হয়। তেমন আপনাকে একটা ডাল কারখানাতে অনেকটা জায়গা আপনাকে রেখে দিতে হয়। রেখে দিতে হচ্ছে বিকজ অফ দ্য ইনভেন্টরি, নাথিং এলস। ইনভেন্টরি যদি না থাকতো তাহলে তো আপনি একটা ছোট একতলা বিল্ডিং বা দোতলা বিল্ডিং একটা মেশিন দিয়ে আপনি ডাল ফ্যাক্টরি বানাই ফেলতে পারতেন, ইনভেন্টরি যদি না রাখা লাগতো। একদিক দিয়ে আসতো, একদিক দিয়ে চলে যেত, একদিক দিয়ে আসতো, একদিক দিয়ে চলে যেত। তাহলে তো আপনার ইনভেন্টরি রাখা লাগতো না, আপনার এত টাকা এত জায়গাও লাগতো না, ভাড়াও দিতে হতো না, ডালের দাম 10 টাকা কেজি হয়ে যেত, বুঝছেন? আমরা খুব খুশি হইতাম কাস্টমার, সো দ্যাট ইজ দ্য পয়েন্ট ইনভেন্টরি। আর ইনভেন্টরিটা আমরা তৈরি করছি বিকজ আমরা তো পারি না। আমি ইনভেন্টরি আমাদের রাখতে হয়, যেমন গার্মেন্টস আমরা তো প্রতিদিন বোতাম কিনতেও পারবো না, এবং প্রতিদিন আমরা বোতাম কাজে লাগাবো। হ্যাঁ, আমরা প্রতিদিন কাপড় কিনতেও পারবো না এবং প্রতিদিন কাপড় কাজে লাগাতে পারবো না। এর জন্য আমাদেরকে কিনে রেখে দিতে, এর জন্য আমাদেরকে ও বলেছিল, আমি নাম ভুলে গেছি, ও বলেছিল 8% ইনভেন্টরি স্টক পাইলিং না করলে আমরা কিন্তু প্রোডাকশনে যাই না। বিকজ সত্যি কেন যাবো? কারণ আমরা তো কনফার্ম না, আমি তো পাবো কিনা জানি না, সবকিছু করতে পারবো না। সো দেয়ার ইজ এ হিউজ গ্যাপ মাইট বি দেয়ার, এর জন্য আমরা ইনভেন্টরি রাখি। কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে, দিস ইজ দ্য কস্ট সেন্টার। হ্যাঁ, ইটস আ সোর্স অফ কস্ট,
and also it is a responsiveness. তার মানে আপনি ইনভেন্টরি যদি নাই করে ফেলতে পারতেন, আবারও বলি কোন পদ্ধতিতে যদি আপনি ইনভেন্টরি নাই করে ফেলতে পারতেন তাহলে আপনি খরচ কমায় দিতে পারতেন। তো এফিশিয়েন্ট সাপ্লাই চেইনের টার্গেট হচ্ছে ইনভেন্টরিকে কমায়। দ্যাট ইজ দ্য টার্গেট। আই রিপিট, এফিশিয়েন্ট সাপ্লাই চেইনের টার্গেট হচ্ছে ইনভেন্টরি কমাবো, কারণ যত বেশি ইনভেন্টরি রাখবেন তত বেশি আপনার খরচ হতো। এবার ছোট উদাহরণ দিই, আপনি যদি একটা দোকান তৈরি করেন, হ্যাঁ, সেই দোকানের মালামাল রাখার জন্য আপনি ওয়্যার হাউজিং করেছেন, তাহলে আপনার ওয়্যার হাউসে ভাড়া দিতে হচ্ছে। ওয়্যার হাউসে কি থাকে? ইনভেন্টরি। ওয়্যার হাউসে ভাড়া দিতে হচ্ছে, রাইট? আর যদি ওয়্যার হাউসটা না রাখতেন তাহলে কিন্তু পার মাসে আপনাকে 10,000 টাকা ওয়্যার হাউসে ভাড়া দিতে হতো। আপনি আপনার দোকানে যে সমস্ত মাল রেখেছেন, ধরলাম ওয়্যার হাউস নেই, আপনি দোকানে রেখেছেন, তো আপনার কত বড় দোকান? যত বড় দোকান, 25,000 টাকা হচ্ছে আপনার দোকানের ভাড়া। মাল সামান রাখতে হয় বলে কিন্তু আপনি 25,000 টাকা দিয়ে দোকান ভাড়া করছেন। যদি না রাখতে হতো তাহলে তো আপনি রাখতেন না। এবার আসেন, তাহলে আমরা কিভাবে কমাতে পারি ইনভেন্টরি কস্ট? আরে এটা কমাতে পারি বলে অনলাইন ব্যবসা জনপ্রিয় হয়েছে, বুঝছেন না? মনিরুজ্জামান, আপনি শুনতে পেয়েছেন? জি স্যার। ওকে, সো অনলাইন ব্যবসাতে কিন্তু সুবিধা হচ্ছে না। আমার কোনো ইনভেন্টরি নাই, আমি কোনো ইনভেন্টরি রাখি না, আমি সমানে পোস্ট দিয়েছি, ফেসবুকে পোস্ট দিয়েছি, আমার কাছে লোশন আছে, আমার কাছে সাবান আছে, আমার কাছে মোবাইল আছে। সো কাস্টমার যখন অর্ডার দিয়েছে আপনি কিনে দেন, আমি নিউ মার্কেট থেকে কিনে পাঠিয়ে দিলাম। নো ইনভেন্টরি, আমার কোনো ইনভেন্টরি কস্ট নাই, সো আমার অনেক প্রফিট, ইউনো। তো সরি, কিছু বলবেন? ওকে, সো আমার অনেক প্রফিট হবে। আর যদি এটাকে রেখে দিতে হতো, বুঝছেন, একটা গোডাউন ভাড়া করে, তাহলে আপনাকে একটা কষ্ট করতে হতো। একটা এফিশিয়েন্ট সাপ্লাই চেইনের টার্গেট হচ্ছে যত কম খরচ করার জন্য এফিশিয়েন্ট সাপ্লাই চেইনের টার্গেট হচ্ছে ইনভেন্টরি যত খরচ কমানো যায়। যাই হোক, ইনভেন্টরি কতটুকু হবে সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব কোন একটা ক্লাসে। সাইকেল ইনভেন্টরি কিভাবে ক্যালকুলেট করে, সিজনাল ইনভেন্টরি কিভাবে ক্যালকুলেট করে। আমরা শুধু ছোট্ট একটা থিওরি আপনাদেরকে দেখাচ্ছি, একদম বেসিক একটা থিওরি, যেটা মিস্টার লিটলস তৈরি করেছেন। যদি ওনার নাম লিটলস, বাট হি ওয়াজ নট লিটল, হি ওয়াজ এ বিগ পারসন এন্ড এ ফেমাস পারসন। সো লিটল, তার নাম অনুসারে এই লটা তৈরি হয়েছে, লিটলস ল। ইটস এ ভেরি বেসিক রুলস, বেসিক ফর্মুলা ফর ক্যালকুলেটিং দ্য ইনভেন্টরি। এটা যদিও একটা ভুল, যেহেতু এটা ভুল, আমরা আবারও বলি যেহেতু এটা ভুল, এর জন্য খুবই সতর্কতার সাথে আমাদের নির্বাচন করতে হবে কতটুকু ইনভেন্টরি রাখবো। ঠিক আছে, আমি আবারও বলছি যে as it is wrong and there is a high chances to make it very wrong, for that reason we need to be very careful about the quantity, the amount of inventory you should hold. So এটার জন্য ডিটেইলস উনি একটা ফর্মুলা তৈরি করেছেন, এবং ফর্মুলাটা খুব সহজ। I সমান DT, I মানে হচ্ছে ইনভেন্টরি, D মানে হচ্ছে থ্রুপুট, T মানে হচ্ছে ফ্লো টাইম। থ্রুপুট মানে হচ্ছে rate at which সেলস হয়, এটাকে আমরা বলি থ্রুপুট। আর ফ্লো টাইম হচ্ছে যতটুকু সময় লাগে ম্যাটেরিয়াল যেটা আমার প্রোডাকশন প্রসেস মানে সাপ্লাই চেইনে ঢুকলো এবং সাপ্লাই চেইন থেকে বের হলো, এটাকে আমরা বলি ফ্লো টাইম। সো ফ্লো টাইম এবং থ্রুপুট মানে কতটুকু সময় লাগবে আমার সাপ্লাই চেইনে একটা প্রোডাক্ট তৈরি হতে, ইনটু বিক্রি রেট। তাহলে আমরা বের করে ফেলতে পারবো কতটুকু ইনভেন্টরি হলে আমাদের সেফ গার্ড তৈরি হয়। আই রিপিট, কতটুকু ইনভেন্টরি থাকলে আমাদের সেফ গার্ড তৈরি হয়। সেফটি হচ্ছে একটা অত্যন্ত বড় বিষয়, এর জন্য আমরা ইনভেন্টরির বিভিন্ন রকম ক্লাসিফিকেশন করেছি। ক্লাসিফিকেশনসে আমরা ইনভেন্টরিকে দেখানোর চেষ্টা করেছি। তারপর আমরা দেখি একটু ইনভেন্টরির রোল কি। আমরা বলেছি ইনভেন্টরির রোল হতে পারে, হ্যাঁ, ইনভেন্টরির রোল হতে পারে আমরা এটাকে রেসপন্সিভ বানাতে পারি, আমরা এটাকে এফিশিয়েন্ট বানাতে পারি। আমরা বলেছি ইনভেন্টরি এফিশিয়েন্ট হবে যদি ইনভেন্টরি না লাগে, আর ইনভেন্টরি যত কমানো যায় আর কি, তাহলে আমাদের ইনভেন্টরি এফিশিয়েন্ট হবে, আমার সাপ্লাই চেইন এফিশিয়েন্ট হবে। আর ইনভেন্টরি যত বেশি থাকবে আমাদের সাপ্লাই চেইন তত রেসপন্সিভ হবে, বিকজ ইউ হ্যাভ গ্রেটার অ্যাবিলিটি টু serve your customer. As we have lots of inventory, so you have greater ability to serve the customers. Ultimately inventory যত বেশি থাকবে ততই হচ্ছে আপনার রেসপন্সিভনেস বাড়বে। স্যার এটা একটু আরেকটু এক্সপ্লেইন যদি করেন আর কি, থ্রুপুট, ফ্লো টাইম, এই জিনিসটা। ও আচ্ছা, থ্রুপুট হচ্ছে এক্সাম্পল দিয়ে করলে এটা বুঝতে সুবিধা হয়। জোবের এক্সাম্পল দিয়ে বললে বুঝতে পারতেন। আচ্ছা, আসলে সময় 10 মিনিট, we have only 10 minutes, হচ্ছে না, এর জন্য আসলে তাড়াহুড়ার মধ্যে আছি। থ্রুপুট হচ্ছে যে সেলস রেট, সিম্পলি বলি সেলস রেট। তার মানে ধরেন আড়ং-এ প্রতিদিন 50 টাকা করে বিক্রি হয়। ধরেন আড়ং ডিম বিক্রি করে, যে আড়ং ডিম বিক্রি করে না, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি।
আরং ডিম বিক্রি করে, তো প্রতিদিন 50টা করে ডিম বিক্রি হয়। সো এটা হচ্ছে থ্রুপুট। হ্যাঁ, রেটটা হচ্ছে থ্রুপুট, সেলস রেট। আর ফ্লো টাইম হচ্ছে আরঙে, যদি আমরা এই ডিমের কথা বলি, আরং আসলে ডিম আসতে আরঙের কতক্ষণ সময় লাগে। তো যদি ধরি যে আরঙের ডিম আসতে, স্যার সরি বলেন স্যার, থ্রুপুট বলতে আমরা গতদিন একটা বিষয়ে পড়ছিলাম, থ্রুপুট মিন্স দ্যাট ইজ আউটপুট। আউটপুট কোথায় পড়লেন? আদনান, আপনি কোথায় পড়েছেন? স্যার এটা আমরা গত একটা চ্যাপ্টারে আমরা পড়ছিলাম, থ্রুপুট বলতে দ্যাট মিন্স আউটপুটটা বোঝায়, এরকম একটা বিষয় পড়ছিলাম গত মঙ্গলবার একটা ক্লাসে। মঙ্গলবার ক্লাসে না? তাহলে এটা তো আমি জানি না আসলে কোথায় পড়েছেন। আচ্ছা, সিক্স সিগমা এন্ড লিন ম্যানেজমেন্ট। আচ্ছা, সো আমরা যদি থ্রুপুটকে আউটপুটও বলি, সে ফর এক্সাম্পল আমরা সেলস তো আসলে একটা আউটপুটই না? হ্যালো স্যার, বলেন। যদি স্যার প্রোডাকশন ইন্ডাস্ট্রিকে কনসিডারেশনে রাখা হয়, সেক্ষেত্রে থ্রুপুট হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন, মানে আমি কতটা আউটপুট পাচ্ছি, মানে সেটা প্রোডাকশনের পার্সপেক্টিভে হচ্ছে কিরকম। রাইট। সো আমরা থ্রুপুটকে বলতেছি যে সেলস এর রেট। হ্যাঁ, এখন যদি এটা যদি আমরা সেলস কেও তো আউটপুটই বলবো, সে ফর এক্সাম্পল আউটপুট বলা যায়, আউটপুট রেট বলা যায়, রেট না এটা। স্যার আমি একটু বলি। হ্যালো স্যার, বলেন। থ্রুপুট বলতে আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে একজন প্রোডাক্ট, যে মানে একটা মালিক একটা আইটেম প্রোডাক্ট করার পর সেই প্রোডাক্টটা কনজিউমারের কাছে কতটুকু সময়ের মধ্যে পৌঁছাতে পারবে, ওইটার ক্যালকুলেশন বা ওইটার রেটটাকে থ্রুপুট বলা হয়। ইয়েস। ওকে, ওকে তো তাহলে তো লিটার্স লকে আমার এখন জানতে হবে, তাহলে আমি জেনে আগামী ক্লাসে আপনাদেরকে বলতে পারবো লিটার্স ল আসলে থ্রুপুটকে কি বোঝাতে চেয়েছে, সেটা তো এখন আমাকে বুঝতে হবে আমার নতুন করে। ঠিক আছে স্যার, ফ্লো টাইমে চলে যান, বুঝি নাই, মানে ফ্লো টাইমটাতে চলে যান, থ্রুপুটটা আমরা না হয় এখন ফ্লো টাইমটা তো একদম সহজ, সেটা হচ্ছে যে আপনার সাপ্লাই চেনের মধ্যে ম্যাটেরিয়াল ঢুকলো এবং সেই ম্যাটেরিয়াল বের হলো কখন। মানে আমরা উদাহরণ দিচ্ছিলাম যে ডিম বিক্রেতার উদাহরণ। হ্যাঁ, তাহলে এখন ডিম বিক্রেতা যখন একটা ডিম বিক্রি করতে চায়, তখন সে অর্ডার দিলে তার কাছে ডিম পৌঁছায় যাবে। হ্যাঁ, এই সাপ্লাই চেনের মধ্যে ঢুকবে এবং সাপ্লাই চেন থেকে বের হবে, এটা হচ্ছে টোটাল হচ্ছে ম্যাটেরিয়াল ফ্লো টাইম, ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত, দ্যাট ইজ দ্য ফ্লো টাইম। এখন এই ফ্লো টাইমের সাথে আমি থ্রুপুটকে মাল্টিপ্লাই করব, তাহলে আমার ইনভেন্টরি বের হবে। উদাহরণটা ধরেন আমি আমার প্রোডাকশনে ডিম ঢুকতে 50 ঘন্টা সময় লাগে। এখন এই 50 ঘন্টার মধ্যে কিন্তু আমি আর ডিম পাবো না, তাই না, যেহেতু 50 ঘন্টা সময় লাগছে। এবং আমার যদি থ্রুপুট হয়, এখন আপনি আউটপুট বলেন অথবা at the rate of sales বলেন অথবা sales to whatever you say, the throughput, whatever you say, if you say that is the throughput, so এটা যদি মাল্টিপ্লাই করেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে আপনার ঘরে কতটুকু ডিম রাখতে হবে। এখন যদি ধরেন 50টা ডিম বিক্রি হয়ে যায়, হ্যাঁ, ধরেন পার ঘন্টাতে রেটটা হচ্ছে 50 ডিম বিক্রি হয় পার ঘন্টায়। হ্যাঁ, তাহলে এখন ওইটা দিয়ে আপনি গুণ দিবেন আপনার ফ্লো টাইম, ম্যাটেরিয়াল ফ্লো টাইমটা কত হয়, তাহলে আপনি ক্যালকুলেট করতে পারবেন যে আপনার আসলে কতটা ডিম ইনভেন্টরি হিসেবে রেখে দিতে হবে। আমি কি বোঝাতে পারলাম এখন? ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন থ্রুপুটটা আপনারা যেটা বলছেন, এটা একজন আমাকে বললো যেটা ক্যালকুলেশন করে বের করা যায়, ক্যালকুলেশনটা বললো হচ্ছে সেলস মাইনাস ম্যাটেরিয়াল কস্ট। এটা আসলে আমি জানি না, বুঝছেন, এই থ্রুপুটের সেলস মাইনাস ম্যাটেরিয়াল কস্ট মানে এটা কি আসলে, এটা তাহলে আমাকে ভালো করে জানতে হবে, বুঝছেন। আমাদের যে কস্ট অ্যাকাউন্টিং এ এই জিনিসটা ছিল, আমরা কস্ট অ্যাকাউন্টিং যখন পড়েছি তখন আমাদের থ্রুপুট অ্যাকাউন্টিংটা, তখন আমরা ওই কন্ট্রিবিউশন যেমন একটা ফর্মুলা আছে, সেই ক্ষেত্রে থ্রুপুটের একটা ফর্মুলা ছিল। আচ্ছা, সেলস থেকে আমরা ভেরিয়েবল সেলস থেকে শুধুমাত্র ম্যাটেরিয়াল কস্টটাকে বাদ দিলে আমরা থ্রুপুট পাইতাম। আচ্ছা, থ্রুপুটের হয়তো ডিফারেন্ট মিনিং থাকতে পারে অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট সেক্টর। এখন একটা কনসেপ্টটিকে একইভাবে সব জায়গাতে একই মিনিং এ সব জায়গায় ব্যবহার করা হবে এমনটা নাও হতে পারে। ওকে, ফলে লিটলস যখন উনি তার থিওরিটাকে দেওয়ার চেষ্টা করেছেন,
তখন উনি থ্রুপুট বলতে হয়তো মানে আমার তো মনে হচ্ছে যে ঘুরে ফিরে সবগুলো একই রকম। উনি হয়তো ইনভেন্টরি ক্যালকুলেশন করার সময় এই রেটটাকে, যে রেটে আসলে সেলস হয় এন্ড কনজিউমারের কাছে, এটাকে থ্রুপুট করার চেষ্টা করেছেন। ওকে, সো যদি আমরা কনসেপ্টটার নামটা বাদ দিই, হ্যাঁ থ্রুপুট বাদ দিই, এই নামটা আমাকে বাদ দিয়ে দিই। যদি আমরা নামটা বাদ দিয়ে যদি বলি যে এটা সেলস রেট, তাহলেই তো হয়ে যায়, তাই না? তো এর জন্য আমি বলেছি যে আমাকে লিটল স্লয়েড থ্রুপুটটাতে আরো ভালো করে দেখতে হবে যে উনি আসলে এটাতে কি বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, আমরা তো মোটামুটি বুঝতে পেরেছি যে ইনভেন্টরি কিভাবে ক্যালকুলেট করা যেতে পারে, রাইট? জি স্যার। জি স্যার। শুধুমাত্র থ্রুপুটের মিনিংটা হয়তো ডিফারেন্ট। তো আর এটা তো আমরা বললাম যে এটার আসলে এক এক জায়গায় আসলে এক এক ভাবে এটাকে ব্যবহার করার চিন্তা করা হয়েছে। এক এক জায়গায় হয়তো এক এক ভাবে এটাকে ইউজ করা হয়েছে, কারণ নাম তো এক একজন এক ভাবে ইউজ করতে পারে। স্যার আপনি ওই যে স্যার থ্রুপুটের নাম চেঞ্জ করে সেলস রেট দিয়ে দিলে পারে সব মিনিং একই দাঁড়াচ্ছে স্যার সব। রাইট, কিন্তু মাসুদান আমি তো ইচ্ছা করলে এটা থ্রুপুট বানাতে সেলস বানাতে পারবো না, লিটল তৈরি করেছে বুঝছেন। আমি যদি বানাই পরে লিটল যদি জীবিত থাকে আমার নামে মামলা করে স্যার আমি ইংরেজি ভাগ বলছি। বুঝি নাই। আমি ইংরেজি ভাগ বলছি স্যার, একটু আমি ব্যাপারে বলতে চাচ্ছি স্যার আমার অপিনিয়নটা আর কি। বলেন স্যার এই যে সেলস রেট যেটা এখানে যারা শুধু বিক্রি, এখানে যারা প্রোডাকশন করে না সেই ক্ষেত্রে সেলস রেট, আর যেখানে প্রোডাকশন হয় যেখানে সেখানে হলো আপনার প্রোডাকশন রেট বা এরকম কিছু। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তো আগেই বলেছি যে থ্রুপুট শব্দটা হয়তো এক এক জায়গা অনুযায়ী এক এক রকম হতে পারে, বুঝছেন। তো সেলস করতেছে, এখানে প্রোডাক্ট করতেছে না তারা, এন্ড এখানে সেলস করে দিচ্ছে। রাইট। স্যার প্রোডাকশন রাবেল আপনি বলেছেন, আমি বুঝতে পারছি না। প্রোডাকশন উই ক্যান কল থ্রুপুট এন্ড আমি বলতে চাচ্ছি স্যার উইথ রেসপেক্ট প্রোডাকশন উই ক্যান কল থ্রুপুট এন্ড উইথ রেসপেক্ট সেলস উই ক্যান কল থ্রুপুট, লাইক দ্যাট স্যার। আচ্ছা যাক, অসুবিধা নেই। তো স্যার আপনি সেলস রেট দিলেও তো সমস্যা নাই, আপনার নামে নতুন একটা থিওরি আবিষ্কার হয়ে যাবে। চমৎকার, দোয়া করি আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমি এরকম একটা থিওরি বানাতে পারি। হ্যাঁ, তবে জেনারেলি আমরা থ্রুপুট বলতে আসলে রেটই বোঝাই, মানে আমি যতটুকু পড়েছি অতটুকুর মধ্যে এটা রেটই বোঝায়, বাট এটার অ্যাকর্ডিং হয়তো ডিফারেন্ট নামটাম হতে পারে। হ্যাঁ, তো বাট থট ইজ ভেরি ক্লিয়ার, রাইট? তাহলে আমরা এখন যদি দেখি এই ইনভেন্টরি আমরা কিভাবে ক্যালকুলেট করলাম, আমরা বললাম লিটলস ল দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি। যদি আমাদের ইনভেন্টরি ক্যালকুলেট করার জন্য আমরা করব ইন ফিউচার many tools and many formulas to find out the inventory, তখন আপনি হয়তো আরো একটু ভালো বুঝতে পারবেন। আর আমি আসলে থ্রুপুট সম্পর্কে অন্যদেরটা জানি না, তো এর জন্য আসলে অ্যানসারটা সেভাবে গুছিয়ে দিতে পারলাম না, সরি ফর দ্যাট। বাট হোয়াট আই নো যে থ্রুপুট হচ্ছে একটা রেট। যাই হোক, তো অসুবিধা নেই। ইনভেন্টরি অনেকগুলো রকম আছে, বুঝছেন। ওয়ান উই কল দ্য সাইকেল ইনভেন্টরি, ওয়ান উই কল দ্য সিজনাল ইনভেন্টরি, ওয়ান উই কল দ্য সেফটি ইনভেন্টরি। সাইকেল ইনভেন্টরি হচ্ছে যে ইনভেন্টরিটা কন্টিনিউয়াসলি সাইকেল অনুযায়ী চলতে থাকে, এক শিপমেন্ট থেকে আরেক শিপমেন্টে যেটা আসে সেটাকে আমরা সাইকেল ইনভেন্টরি বলি। সিজনাল ইনভেন্টরি হচ্ছে একটা পার্টিকুলার সিজনে আমরা যখন একটা ইনভেন্টরিকে রাখার চেষ্টা করি, এই সিজনে বেশি চলবে দেখে এটা এই সিজনটাতে ফোকাস করে আমরা বেশি রাখার চেষ্টা করি, দেখে সিজনাল ইনভেন্টরি। সেফটি ইনভেন্টরি হচ্ছে আমরা এক্সট্রা কিছু ইনভেন্টরি রাখার চেষ্টা করি ফর দ্য সেফটি, এটাকে যে উই কল সেফটি ইনভেন্টরি। এই প্রত্যেকটা সাইকেল ইনভেন্টরি, সিজনাল ইনভেন্টরি, সেফটি ইনভেন্টরি জন্য আমাদের ফর্মুলা আছে। we will talk about this in a chapter. So there are some metrics by which we can find out whether my inventory is running good or not. আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারি ইনভেন্টরি ঠিক মতো কাজ করছে কি করছে না। যেমন একটা মেট্রিক হতে পারে C2C, সাইকেল টাইম। C2C মানে হচ্ছে ক্যাশ টু ক্যাশ। আই রিপিট, ইট ইজ কল্ড ক্যাশ টু ক্যাশ সাইকেল টাইম। তার মানে ক্যাশ দিয়ে কিনেছি, ক্যাশ করতে পেরেছি, সেই সাইকেল টাইমটা কতটা। এভারেজ ইনভেন্টরি টার্নওভার যেটা আমরা বলি। এভারেজ সেফটি ইনভেন্টরি। সাউন্ড রেকর্ড হইছে। হ্যালো, ওকে। সিজনাল ইনভেন্টরি আমরা ফাইন্ড আউট করতে পারি ফিল রেট, মানে ফিল রেট মানে হচ্ছে কতক্ষণ নাম এটা বলে যাবে, ম্যাটেরিয়াল ফ্লো টাইমের মতোই। এন্ড অবসোলিউট ইনভেন্টরি মানে কিছু ইনভেন্টরি কিন্তু বাদ হয়ে যায়, সো বাদ হয়ে যাওয়া ইনভেন্টরি রেটটা কিন্তু আমরা ফাইন্ড আউট করে বুঝতে পারি। এটা ছিল আমাদের ইনভেন্টরি বিষয় আসলে একটু আলোচনা। তো আজকে তো সময় একদম 11টা বেজে গেছে।
Let us talk about the transportation. আসলে আর তো শেষ করতে পারবো না। মনিরুজ্জামান ভাই এখন কি করতে পারি বলেন? আজকে এর মধ্যে শেষ করেন স্যার। যতটা সম্ভব শেষ আজকে তো আর আগামী কালকে রেখে লাভ কি, হোমওয়ার্ক দিয়ে দেন যে একটা পেজ শেষ করে আমার মনে হয়। হোমওয়ার্ক দিয়ে দিব না, তাহলে আমরা সবাই সবার জন্য বাকি ট্রান্সপোর্টেশন আর যে কয়েকটা আমাদের, যেহেতু আমরা একটা আইডিয়া পেয়েছি প্রত্যেকটা ড্রাইভার গুলো আসলে কেমন হয়, কি পরিমাণ হয়, কতটুকু হয়, তো এই প্রত্যেকটা ড্রাইভার নিয়ে আপনারা একটু আলোচনা করেন, আপনারা নিজেরা একটু দেখেন। আর আগামী কালকে ক্লাসের মধ্যে তাহলে আমরা এই আপনাদের সাথে আলোচনা করে বাকি ড্রাইভার নিয়ে একটু কিছুক্ষণ কথা বলে তারপর আমরা কেস স্টাডিতে চলে যাব। ঠিক আছে? আপনার স্লাইডটা একটু যদি একটু দেখাই দিতেন তাহলে হালকা একটু নোট করে নিতাম। নোট করে নেবেন না? তাহলে আমরা ট্রান্সপোর্টেশন নিয়ে তো দেখালাম। ট্রান্সপোর্টেশনের রোলস হচ্ছে যেটা আসলে এক স্টেজ থেকে আরেক স্টেজে মুভ করে। স্লাইডটা কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি গ্রুপে। সরি, স্লাইড তো দেওয়া হয়েছে। চ্যাপ্টার বই থেকে যে চ্যাপ্টার 3 এটা আমরা অলরেডি স্লাইডটা গ্রুপে শেয়ার করেছি, অনেক পেয়েছে। স্লাইড গ্রুপে শেয়ার করা আছে তো? জি জি। মনুজ্জামান স্যার, যে গ্রুপে স্লাইডটা শেয়ার করা আছে এখানে তো এইরকম ডিটেইলস গুলো নাই, এখানে দেখতেছি সব ম্যাথমেটিক্যাল টার্ম ম্যাক্সিমাম। এটা তো স্যারের একটা স্পেশালিটি, অসুবিধা নাই, এটা স্যারের সাথে টাচে থাকেন সব পাবেন। স্যার আপনাদের হয়ে গেলে আর তোর কিছু বাকি থাকবে না। অবশ্যই অবশ্যই। এটা হলো ঢাকা ইউনিভার্সিটি, এটা হলো বাংলাদেশে তো ঢাকা ইউনিভার্সিটির উপরে তো ইউনিভার্সিটি নেই, আর সেই ইউনিভার্সিটি সবাই তো সাপ্লাই চেইন এক্সপার্ট না, তো ফলে তাদের তো একটু স্পেশালিটি থাকবেই। আর এটা আপনারা তো পাবেন, অলরেডি ক্লাস আপনারা অলরেডি এনজয় করতেছেন, কিন্তু স্লাইডটা তো আমরা অলরেডি চোপড়ার বইটাই যেহেতু পড়ি, স্যারও চোপড়ার বইয়ের উপরেই করছে, একটু একটু তার মতো করে। বাট এইটা বোঝা যতটুকু ইজি, সফটওয়্যারটা আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক আছে। তো এইজন্যই তো বিএসএম এ কেন আসবেন, এটা তো আর কোথাও পাবেন না যে ঢাকা ইউনিভার্সিটির স্যাররা এইভাবে। স্যার আমাদেরকে দিয়ে দিয়েন, আর কি করবেন? অসুবিধা নাই, পাবেন না তা না, আমরা কিন্তু নিরাশ হচ্ছি না, একটু ওয়েট করতে হবে। পরের তিনটা একটু দেখি স্যার, একটু যদি মানে স্লাইডগুলো একটু শো করতে। আচ্ছা, ট্রান্সপোর্টেশন ছিল। আর আপনাদের সবার জন্য বলে রাখি, কোথাও কিন্তু সিএসসিএম এর স্লাইড কোনো প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় না, একটু কোয়ারি করে দেখেন। আই নো ভেরি ওয়েল, কোথাও বিএসসিএম আর ওরা তো একই না, একই রকম না, কোনো স্লাইডও দেয় না, এখনো রানিং একদম। আমি কিন্তু আইবিএ তে ওখানে করছি, আইবিএ তে কিন্তু ঠিকই দিয়ে দিয়েছে স্লাইড এবং লেকচার শিট দিয়ে দিয়েছে স্যার। না, আইবিএ তে যেটা দিছে সেটা তো 2 দিনের কোর্সে আপনারা কয়েকটা, ওটাও এরকমই ছিল, 1.5 মাসের ছিল আর কি। আচ্ছা, আপনি করছেন ইয়াটা, ওই যে বুঝতে পারছি যেটা। হ্যাঁ, ওই যে নন ম্যানেজমেন্ট স্যার, মনিরুজ্জামান স্যার, আমি তো বিআইএম থেকে পিজিডি করছি স্যার, ওখানে আমরা স্যার সবগুলো হার্ড কপি স্লাইড পাইছি স্যার, প্রচুর পরিমাণ। না, ওটা তো আপনারা ক্লাসেই করছেন, আপনি অফলাইনে ক্যাম্পাসে গিয়ে। জি স্যার, সেটা তো অসুবিধা না, আমরা সবাইকে হার্ড কপি দিতেন স্যার, পরের দুইটা। আচ্ছা, অসুবিধা নেই, আমরা দিব, অসুবিধা নেই, টেনশন করেন না স্যার। তবে আপনার এই স্পেশাল স্লাইডগুলো পাইলে আমাদের পড়ার জন্য খুব ভালো হইতো। আচ্ছা, অসুবিধা নেই, সব পাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে সোর্স। হার্ড কপি দিলেও আমাদের জন্য একটু কাজে লাগবে স্যার। ঠিক আছে, ইনশাআল্লাহ। এটা হচ্ছে সোর্সিং, আর সোর্সিং এর পরেরটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রাইস। আমরা স্ক্রিনশট নিয়ে নিছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তো হয়ে গেল। আপনারা একটু দেখে নিন। আগামী ক্লাসে আমরা শুরু করার আগে, মানে আগামী কালকে আমরা যখন শুরু করবো তার আগে আমরা ড্রাইভার নিয়ে একটু কথা বলে তারপরে আমরা আমাদের কেস স্টাডি। আচ্ছা, আমার একটা অনুরোধ থাকবো, আপনারা ফেসবুক পেজে অথবা আপনারা বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আপনারা ফিডব্যাকটা একটু শেয়ার করবেন, তাহলে কি হয়, স্যাররা যদি এই ফিডব্যাক গুলো দেখে তারাও একটু এটা নিয়ে তাদের একটা অবজারভেশন থাকবে, তারা ভালো ফিডব্যাক দিলে হ্যাপি হবে, বা তাদের কোনো কিছু যদি মনে করে যে স্যার ইনভেন্টরি স্লাইডটা একটু যদি জান, একটু হালকা একবার শুধু ইনভেন্টরিটা। আপনারা সবাই কিন্তু ফিডব্যাক গুলো দিবেন সব সময়, টাইম টু টাইম, ভালো মন্দ সব সময় ফিডব্যাক দিবেন প্লিজ। থ্যাংক ইউ স্যার, আমরা ওই স্ক্রিনশটটা নিয়ে নিলাম। তাহলে আজকের মতো এখানে শেষ করি। আপনারা থাকেন, আগামী। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম স্যার। ক্লাস আছে, একটু সবাই থাকবেন, আগামী কালকে কিন্তু ক্লাস আছে। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।
আসসালামু থ্যাংক ইউ, আলাইকুম। আসসালামু আলাইকুম।